ময়নামতি নারিকেল ফেলে বাইরে এসে উৎসুক নজরে তাকান। তার পেছনে সালেহা এসেও দাঁড়িয়েছে। হাবিবা আর অথরাও কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওয়াসিমের দিকে, সে কি বলবে এটা শোনার জন্য। আকন্দ শেখ বলেন, কি হয়েছে বাপ, ক। ওয়াসিম অশ্রুসিক্ত চোখে বলে, মামাজান, হানিফা নাই। সালেহা, ও বুজান গো, আমার পোলা হানিফ বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। ময়নামতি তাকে ধরে মুখে আঁচল চেপে কান্না করতে থাকেন। হাবিবা আর অথরা দৌড়ে তাদের ঘর থেকে বেরিয়ে আসে। আকন্দ শেখ ধপ করে উঠানে বসে পড়েন। তার শরীর থরথর করে কাঁপছে। ওয়াসিম দ্রুত এসে আকন্দ শেখকে ধরে তুলে, মামাজান, আপনি ঠিক আছেন তো? কেমনে হইল রে ওয়াসিম, আমার হানিফ রে মারল কেডায়? মামাজান, আপনি চলেন আমার সাথে মুনতাসির মিয়ার ক্ষেতের ওইখানে চলেন। সালেহা বানু এখনও মাটিতে পড়ে আছেন। অথরা, হাবিবা আর ময়নামতি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। ওয়াসিম আকন্দ শেখকে উঠিয়ে ধরে ধরে ক্ষেতের ওখানে নিয়ে যেতে থাকে। এদিকে রুকু আর সাব্বির ভ্যানে করে ফুলওয়ারা বেগম আর জমিরনকে নিয়ে বাড়ি ফিরছে হাসপাতাল থেকে। সকাল সকালে তারা ডিসচার্জ পেয়ে গেছে। ভ্যান গাড়ি গ্রামের পথে ঢুকতেই দূর থেকে রুকু দেখতে পায় মানুষের জটলা। সে সাব্বিরকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ভাইয়া দেখ তো, ওইখানে কি হয়েছে? এত মানুষের ভিড় কেন রে? কি হয়েছে গ্রামে আবার? সাব্বির রুকুর হাতের আঙুলের ইশারায় সেদিকে তাকায়। মানুষের ভিড় দেখে তারও কিছু বোধগম্য হয় না। কি জানি রে রুকু, কি হইল গ্রামে আবার? দাঁড়া, আমি নাইম্মা যাই, গিয়া দেখাহি কি হইল আবার। জমিরন খেকিয়ে বলেন, তুই যাবি কিল্লাই? গ্রামে যা হওয়ানের হোক, তোর যাওয়া লাগতো না, চুপচাপ ভ্যানে বয়ে থাক। ফুলওয়ারা বেগম শান্ত বাচ্চার মতো রুকুর হাত জড়িয়ে ধরে রেখেছেন। সেদিন রাতের ঘটনায় তিনি মারাত্মক মানসিক আঘাত পেয়েছেন। এমনিতেও তিনি মানসিক রোগী, আর রুকুর সাথে এমন দুর্ঘটনায় তিনি আরও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জ্ঞান ফেরার পর থেকে রুকুর হাত জড়িয়ে ধরে রেখেছেন। কোথাও তাকে যেতে দিতে চান না তিনি। জমিরনের এমন কথায় রুকু বলে, কি বলছেন চাচি? এই গ্রামটা আমাদের সবার, গ্রামে কি হচ্ছে না হচ্ছে সেটার খবর তো নিতেই হবে, তাই না? জমিরন খুব বেশি খুশি হতে পারেন না। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে তিনি আঁকড়ে ধরে বেঁচে আছেন। তিনি চান না সে কোনো বিপদে পড়ুক, তাই ছেলেকে সবকিছুতেই নিষেধ করে থাকেন। রুকু বলে, যা ভাই, দেখায় কি হইছে। আর শোন, আসার সময় আতিক চাচার লেবু বাগান থেকে কয়টা লেবু নিয়ে আসিস। অবশ্যই চাচাকে বলে আনিস, কেমন? ঠিক আছে বোন, তাইলে আমি যাইগা। বলেই সাব্বির ভ্যান থেকে নেমে আইল ধরে জমিন দিয়ে হেঁটে মানুষের জটলার দিকে এগোতে থাকে। জমিরন আর কিছু বলেন না, তবে রুকুর এমন গ্রামের প্রতি আধিক্যতা দেখে তিনি মনে মনে রুকুকে ছেড়ে দিচ্ছেন খুব করে। রুকু ঠোঁট কাটা স্বভাবের মেয়ে, কেউ কিছু বললে মুখের ওপর জবাব দিয়ে দেবে এমন। আশেপাশের মহিলারা কোনো অযাচিত কথা বললে তাদের শাঁসি কণ্ঠনালী চেপে ধরে, তাই সবাই তাকে ভয় পায়। জমিরনও এর বাইরে নয়। তবুও নিজের স্বামীকে হারানোর শোক ভাসুর এবং ভাসুরের ছেলে সালমান, গ্রামের আরও কত মানুষ যে এই গ্রাম গিলে খেয়েছে তার ইয়ত্তা নেই। এই কারণে জমিরনের এই গ্রামের প্রতি এত বিতৃষ্ণা। ভ্যান চলতে চলতে রুকুদের উঠোনে এসে থামে। রুকু আর জমিরন ফুলওয়ারা বেগমকে ভ্যান থেকে নামিয়ে ভ্যান চালকের পাওনা মিটিয়ে দেন। ভ্যান ঘুরে চলে যেতে তারাও ঘরে প্রবেশ করেন। আকন্দ শেখ জমিনে পড়ে হাউমাউ করে কাঁদছেন। হানিফকে তিনি সবসময় শোষণে রাখলেও খুব স্নেহ করতেন। তার এমন অশুভন মৃত্যুতে যেন আকন্দ শেখের জীবনে গাঢ় প্রভাব ফেলেছে। তিনি বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কান্না করছেন মাঠে। ওয়াসিম তাকে আঁকড়ে ধরে রেখেছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তার চোখেও জলে টইটুম্বুর। সাব্বির ভিড় ঠেলে এগিয়ে এমন বিভৎস অবস্থা দেখে ভয়ে আতকে ওঠে। সে ফিসফিস করে পাশে দাঁড়িয়ে থাকা ইদ্রিস আলীকে জিজ্ঞেস করে, কাকা, হয়েছে কি আনো? কেমতে হইল এই মার্ডার? ইদ্রিস আলী ফিসফিস করে বলেন, ওই কাকতারুয়া ভূতে কালকে রাইতে ওই যে দেখতাছস বড় কড়াইটা, ওইটায় হানিফেরে ফালাইয়া ভাইজ জ্বালাইছে। এরপরেও হে শান্তি হয় নাই। হে বাজা হানিফেরে শিয়াল দেয়া খাওয়াইছে। দেখ, এখনো খালি কঙ্কালটা পইরা রইছে, একটুখানি মাংস নাই আর। আহারে, বলেই তিনি আফসোস করেন। সাব্বির ফিসফিস করে বলে, কিন্তু চাচা, আমনে জানলেন কেমতে এটা হানিফ? দেখে তো কিছুই বুঝা যাইতেছে না। আরে ব্যাগ কল, ওই দেখ, এইখানে হানিফের ব্যাগ পইরা থাকতে দেখা গেছে। ব্যাগের ভিতরে তার জামা দিয়া ছিল, মোবাইল পাওয়া গেছে, আর আইডি কার্ড না ভাইডি কার্ড এটিও পাওয়া গেছে। আহারে বেচারা হানিফ, এমন কষ্ট দেখ মৃত্যু তার নসিবা ছিল। সাব্বির আফসোসের সহিত বলে, তখনই সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি একসাথে আসে। রাস্তায় এসে অ্যাম্বুলেন্স আর পুলিশের জিপ থেমে যায়। অ্যাম্বুলেন্স থেকে সাদা অ্যাপ্রন পরা কয়েকজন ফরেন্সিক বিভাগের লোক জমিনের দিকে আসতে থাকেন, আর জিপ থেকে নেমে আসেন এসআই মেহেদি এবং হাবিলদার হাবিবুর।
তারাও জিপ থেকে নেমে জমিনের দিকে আসতে থাকেন। ভিড় ঠেলে এগিয়ে আসেন এসআই মেহেদী। তাকে দেখা মাত্রই আকন্দ শেখ বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে কেঁদে বলেন, আমার হানিফ রেমাইরা লাইছে স্যার, আমার বাপে রেমাইরা লাইছে। মেহেদী জিজ্ঞাসা করেন, কি হয়েছিল এখানে? কে প্রথমে এসেছিল এখানে? তখন গ্রামের এক লোক মন্তাসির মিয়া এগিয়ে এসে বলেন, স্যার আমি মন্তাসির, এই গ্রামের একজন চাষি। এই জমিনটা আমার। কাইলি আধা জমিন ধান কাটটা ঘরে তুলছি। আজকে সকালে আইছিলাম বাকি আধা ধান কাটনের লেখা, কিন্তু এই হেনা এসে দেখি একটা মাইনসের কঙ্কাল পড়ে রইছে। পরে আমি চিল্লানি দিলে আশপাশ থেকে আরও যারা ধান কাটনের লেখা আইছিল তারা দৌড়ে হেনা হে। আপনি আর কি কি দেখেছেন? স্যার সবাই আহনের পর আমরা খুঁজতে থাকি, তখন ওইখানে এই জমিনটার উপরে এই ব্যাগ বলেই হাতের আঙুল দিয়ে দেখান। ওই ব্যাগটা পইরা পাই, খুইলা দেখি জামা কাপড় আর একটা আইডি কার্ড। আইডি কার্ডে হানিফ বাবাজির ফটো ছিল, আর ইকামত মিয়া ওইখানে একটা মোবাইল পরে থাকতে দেখছিল। পরে মোবাইলটাও এই যে দেখেন এইখানে আমরা রাখছি। সব শুনে মেহেদী কিছু একটা ভেবে তারপর সবার উদ্দেশ্যে বলেন, আপনারা আর কেউ কিছু বলতে পারবেন এ ব্যাপারে? সবাই মাথা নাড়িয়ে না বলে। তখন মেহেদী বলেন, হানিফ ছেলেটা কেমন ছিল? কয়েকজন আকন্ত শেখের দিকে তাকিয়ে বলেন, বালা আসিল পোলাটা। বাকিরা মুখ চাওচুই করে। মেহেদী বুঝতে পারেন আকন্দ শেখের সামনে কেউ কিছু বলবে না, তাই তিনি আর কিছু জিজ্ঞেস করেন না। হাবিবুর সাহেব, যে স্যার, বডি গাড়িতে উঠাও। আর বডি? এইটা তো কঙ্কাল স্যার, বলেই ভ্যাবলা হাসি দেন হাবিবুর। মেহেদী রাগের চোখে তাকাতে তিনি মুখ বন্ধ করে কাজে লেগে পড়েন। ফরেন্সিক টিম ততক্ষণে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাদের প্রয়োজনীয় সবকিছু জিপের ব্যাকে ঢুকিয়ে সবাই অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। হানিফের কঙ্কালটাও উঠিয়ে নিয়ে যায়। আকন্দ শেখ চিৎকার করে কান্না করেন, ও হানিফ রে, বাজান তোর এটা কি হইল রে? ওয়াসিম তাকে ধরে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু তিনি বারবার অ্যাম্বুলেন্সের ওখানে ছুটে যাচ্ছিলেন। মেহেদী নরম গলায় বলেন, আপনি শান্ত হন আকন্দ সাহেব, এই খুনিকে আমি দ্রুত ধরার ব্যবস্থা করছি। তার ধ্বংস আমার হাতেই হবে। মেহেদীর চোয়াল শক্ত হয়, কপালে রগ ফুলে উঠছে। বডি ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। আকন্দ শেখকে বাড়িতে নিয়ে গেছে ওয়াসিম। আকন্দ বাড়িতে শোকের মাতম ছেয়ে গেছে। সালেহা বানু চিৎকার করে কান্না করছেন, আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। ময়নামতিও ফুপিয়ে কেঁদে উঠছেন বারবার। হাবিবার চোখের কোণে জল নেই, যেন সে জানত এমনটাই হবে। সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। অধরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হাবিবার কান্না না করা তার চোখ এড়ায়নি। সে শুনেছে অতিরিক্ত আঘাতে মানুষ পাথর হয়ে যায়, তখন আর দুঃখ কষ্ট গায়ে মাখে না। হাবিবও হয়তো গভীর দুঃখ পুষে রেখেছে মনে। তার চিন্তার মধ্যেই হাবিবা ফিসফিস করে বলে ওঠে, জীবনে এমন কর্ম করিও না যেন মৃত্যুর পর মানুষ তোমার লাশ দেখেও কষ্ট অনুভব না করে। সালেহা, ময়নামতি আর আকন্দ শেখের আহাজারিতে আকন্দবাড়ির আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। দৃশ্য চলে যায় ফরেন্সিকে। এসআই মেহেদী দাঁড়িয়ে আছেন ফরেন্সিক বিভাগের এক্সপার্ট ইন্তিশার রহমানের সামনে। ইন্তিশার ভীষণ চৌকস আর গুণী একজন ডাক্তার। তিনি অনেক জটিল কেসের সমাধান করে দিয়েছেন চুটকির মাধ্যমে। মেহেদী জানে ইন্তিশারই পারবে শ্রীপুর এলাকার রহস্যময় এই ঘটনাগুলো এবং সেই কুখ্যাত খুনের ব্যাপারে সঠিক ধারণা দিতে। সেই আশায় সে ইন্তিশারের কাছে এসেছে। ইন্তিশার খুঁটিয়ে খুঁটিয়ে কঙ্কালটি দেখছিলেন। এরপর তিনি মুখ খুলেন খুব সহজ একটা কথা বলে, মেহেদী সাহেব, আপনার এই ভিকটিমকে মেরেছে একটা কাকতারুয়া। মেহেদী আশাহত হয়। শেষমেশ ইন্তিশারও এই অযৌক্তিক কথাটা বলতে পারল। আপনি কি বলতে চাইছেন ডাক্তার ইন্তিশার? এই খুনটা একটা কাকতারুয়া করেছে? ইন্তিশার মাথা নাড়িয়ে সায় দেয়। সিরিয়াসলি? আর আপনি এটা বিশ্বাস করতে বলছেন আমাকে? ইয়েস মিস্টার মেহেদী, আপনি বিশ্বাস করতে বাধ্য, কারণ এই কঙ্কালের মধ্যে আমরা পেয়েছি কাকতারুয়ার কাঠামোর কিছু আলামত। কি বলতে চাইছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন মিস্টার ইন্তিশার। আমি ঠিকই বলছি, আর তা আমি প্রমাণসহ আপনাকে দেখাতে পারি। এ দেখুন, বলেই ইন্তিশার কঙ্কালের মধ্যে থাকা কিছু পচা খড় এবং পাতলার মধ্যে আঁকা চুনের প্রলেপ যা কঙ্কালের গায়ে লেগে থাকে সেগুলো দেখায়। কিন্তু এতে কি প্রমাণ হয় এটা কোনো কাকতারুয়ার কাজ? না, হয় না। তবে আমরা আরেকটা প্রমাণ পেয়েছি। সেটা হলো কঙ্কালটির শরীরে এক টুকরো কাপড় পেয়েছি, যাতে সম্পূর্ণ ভিন্ন একটা ডিএনএ স্যাম্পল পেয়েছি। তাহলে তো আমরা ধরে নিতে পারি এটা কোনো মানুষের কাজ। না, একদমই না। কিন্তু কেন? কারণ এই ডিএনএটি কোনো জীবিত ব্যক্তির নয়। মানে হলো কঙ্কালের যে ডিএনএ পাওয়া গেছে তা একজন মৃত মানুষের। কিন্তু কিভাবে তা জানতে হলে আমাদের সেই জায়গায় আবারও যেতে হবে যেখানে এই খুনগুলো হচ্ছে। রুকু ফুলওয়ারা বেগমকে খাবার খাইয়ে দিচ্ছিল, তখনই সাব্বির দৌড়ে এসে বলে, রুকু রে, কি হয়েছে ভাইয়া? হানিফ এরকারে মাইরা লাইছে। কি বলিস? কে মেরেছে? কে মারবো আর? ওই কাকতরা ভূতে মনে কয়। মাইরা তেলে বাজ্যা শিয়ালকে খাওয়াই দিছে। রুকু গম্ভীর হয়ে কিছু ভাবতে থাকে।
রুকুকে কথা বলতে না দেখে সাব্বির আর কিছু বলে না। হাতের কয়টা লেবু রুকুর সামনে রেখে সে তার ঘরে চলে যায়। হানিফের কঙ্কাল মাতব্বর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কঙ্কালটাকে সবাই মিলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে দিয়েছেন। আকন্দ শেখ উঠোনে চেয়ারে বসে আছেন। তার চোখ দুটো অসম্ভব ফোলা। তিনি অতীতে ডুব দেন। ভাই মুকুল শেখ ছিলেন আকন্দ শেখের ডান হাত। দুই ভাই মিলে পুরো গ্রামকে দেখে রাখত। তাদের দিন সুখে কাটছিল, কিন্তু একদিন কি জানি হয়ে গেল তার। হায়দারের বউ আকবীরকে নিয়ে সে পালিয়ে গেল। রেখে গেল একটা চিঠি, যাতে গোটা গোটা হাতের অক্ষরে লেখা, প্রিয় ভাই সাহেব, আমাকে ক্ষমা করবেন, আমি আকবীরের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিলাম। এর ফলপ্রসূতে আকবীরের গর্ভে আমার সন্তান আসিয়াছে। এই খবর সালেহা জানলে নির্ঘাত গলায় দড়ি দিবে। তাই আমার সাহস হয়নি এ ব্যাপারে মুখ খোলার। আমার কলিজার টুকরা হানিফকে আমি আপনার হাতে তুলিয়া দিলাম। তাকে মানুষের মতো মানুষ করিবেন, আর আমাকে পারলে ক্ষমা করে দিবেন। ইতি আপনার আদরের ছোট ভাই মুকুল শেখ। এরপর থেকে মুকুলকে কত খুঁজেছেন, কিন্তু কোথাও পাননি। সে আর ফিরে আসেনি। হানিফকে তিনি নিজের সন্তানের মতো মানুষ করতে লাগলেন, কিন্তু খারাপ সঙ্গে মিশে সেও বেপথে চলে গেল। আর আজ ছেলেটাকে নিজ হাতে মাটি দিলাম মনে করে আকন্দ শেখ আবারও হুহু করে কেঁদে উঠলেন। বিকেলে আবারও এসআই মেহেদী শ্রীপুরের সে জমিনে এসেছেন। এবার সাথে ডাক্তার ইন্তিশারও এসেছেন। তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যার সময় হয়ে যায়। ইন্তিশার আর মেহেদী পুরো জায়গা খুঁজে খুঁজে দেখছেন, এমনকি পুরো এরিয়া ভালো করে খুঁজে দেখছেন কিছু ক্লু পাওয়া যায় কিনা। দেখতে দেখতে ইন্তিশার বলেন, চলুন মিস্টার মেহেদী, এখানে আর তেমন কিছু পাওয়া গেল না, এবার ওই কাকতারুয়াটির ওখানে যাওয়া যাক। হ্যাঁ চলুন বলেই দুজনে সেদিকে এগোতে থাকে। আমরা দেখতে পাই সূর্য ডোবার লালচে আভা এসে কাকতারুয়াটির মুখে পড়তেই সেটি নড়ে ওঠে। ইন্তিশার আর মেহেদী দাঁড়িয়ে আছেন কাকতারুয়াটির সামনে। বিশাল আকৃতির কাকতারুয়াটি যেন জীবন্ত এমন মনে হচ্ছে। ইন্তিশার খুঁটিয়ে খুঁটিয়ে সব পর্যবেক্ষণ করছেন। তিনি কাকতারুয়ার জামার কিছুটা অংশ কেটে নিলেন। কাকতারুয়াটির মধ্যে অস্বাভাবিক কিছুই লক্ষ্য হচ্ছে না তার। তবুও মেহেদীকে ভয় দেখানোর জন্য বললেন, ও মাই গড মিস্টার মেহেদী, এই কাকতারুয়াটি তো ব্লিঙ্ক করল, চোখের পলক ফেলল এইমাত্র। মেহেদী ইন্তিশারের কথায় সত্যি সত্যি কাকতারুয়াটির দিকে মনোযোগ দিয়ে তাকায়। এবার ইন্তিশার হু হু করে হেসে ওঠে। মেহেদী বিরক্ত হয়ে তাকায়। তার এমন মজা একদমই পছন্দ না। ইন্তিশার বুঝতে পেরে বলে, সরি, আসলে এত টেনশনের মধ্য দিয়ে যাচ্ছেন, ভাবলাম একটু মুড চেঞ্জ করি আপনার। মেহেদী কঠিন মুখে তাকিয়ে রইল কেবল। ইন্তিশার বলে, ঠিক আছে মিস্টার মেহেদী, চলুন তাহলে যাওয়া যাক, আমাদের কাজ তো শেষ। এবার এই কাপড়ের ডিএনএর সাথে ওই ডিএনএর ম্যাচ হয় কিনা দেখব। মেহেদী আর ইন্তিশার হেঁটে হেঁটে জমিনের আইল ধরে মাটির রাস্তায় উঠে যান। তারপর তারা জিপে চড়ে রওনা দেন। আমরা দেখতে পাই কাকতারুয়াটির মুখে রহস্যময় হাসি ফুটে উঠেছে। সন্ধ্যার আজান দিতে রুকু নামাজ আদায় করে নেয়। ইদানিং তার নামাজে মন বসে না, এমনকি কোরআন তেলাওয়াত করলেও যেন সে তৃপ্তি পায় না। কেন এমন হচ্ছে তার বোধগম্য না। রাতে আজব আজব সব স্বপ্ন দেখে। মনে হয় তার আশেপাশে অনেকগুলো ছায়া আছে, তাকে অনুসরণ করছে। নামাজ আদায় করে রুকু চুলায় আগুন দেয়। রাতের রান্না বসাতে হবে। তখনই একটা আওয়াজ তার কানে ভেসে আসে। সময় ফুরায় যায়, হুঁশিয়ার। ভয়ঙ্কর হিমশীতল সেই আওয়াজে রুকুর কলিজা হিম হয়ে আসে। সে কাঁপা কাঁপা কণ্ঠে শুধরায়, কে কে কথা বলছে? অপর পাশ থেকে কোনো প্রত্যুত্তর আসে না, কিন্তু কারো ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ কানে বাজে তার। রুকু আর চিন্তা করতে পারে না। সে ছুটে যায় ফুলওয়ারা বেগমের কাছে। মেয়েরা মায়ের সংস্পর্শে থাকাকেই নিরাপদ মনে করে সবসময়। মায়ের গা ঘেঁষে বসে থাকে সে। এবার আর ভয় করছে না। মাতব্বর বাড়িতে শোকের ছায়া বিরাজমান। সালেহা বানুর ক্রন্দন এখনও থামেনি। আকন্দ শেখও মুখে কিছু তুলেনি এখনও। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। এই গ্রামকে কাকতারুয়ার অভিশাপ থেকে তিনি মুক্ত করতে পারেননি। এত এত মানুষ মারা গেছে, তিনি কিছুই করতে পারেননি। আজ নিজের ঘর খালি হওয়ায় তিনি খুব করে অনুভব করছেন তাদের কষ্ট। না, এবার কিছু একটা করতেই হবে। হায়দার, ওই হায়দার, কই গেলি রে? যে বড় সাপ, কন কি কইবেন? আসামের হে তান্ত্রিকের লগে যোগাযোগ করছিলি? হ বড় সাপ, করছি। হে কিছু কইছে কবে আইব না আইব? হ বড় সাপ, কইছে এই রবিবারই আইব। ঠিক আছে, তারে আননের ব্যবস্থা করগা, যা। যে বড় সাপ বলেই হায়দার চলে যায়। হাবিবা তার কক্ষে বসে তেঁতুল খাচ্ছে। বাড়িতে যে এত বড় একটা অঘটন ঘটে গেছে সেদিকে তার কোনো খেয়াল নেই, কিংবা চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুতে তার কোনো আক্ষেপও কাজ করছে না। আসতে পারি বলে দরজায় কড়া নাড়ে অধরা। হ্যাঁ আসো আপু, তুমি আসবে আমাকে জিজ্ঞেস করা লাগে নাকি? কারো ঘরে ঢুকতে গেলে তো অনুমতি নিয়ে প্রবেশ করা লাগে, নয়তো অভদ্রতা হয়। আরে না, তুমি না আমার বড় আপু,
তোমার কোনো অনুমতি নিতে হবে না, যখন ইচ্ছা তখন আসবা। আচ্ছা ঠিক আছে, বড় আপু যখন ডেকেই ফেলেছ, তাহলে আজ থেকে তুমি আমার ছোট বোন। হ্যাঁ ঠিক আছে। তেঁতুল খাবা? এই নাও। বলেই তেঁতুল এগিয়ে দেয় হাবিবা। অধরা একটা নিয়ে মুখে দিয়ে বলে, আচ্ছা হাবিবা, একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করো। হ্যাঁ আপু, নির্দ্বিধায় করো, কিছুই মনে করব না। আচ্ছা, তোমাদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তোমার চাচাতো ভাই নৃশংসভাবে হত্যা হলো, আর তুমি এত বিন্দাস কিভাবে থাকছো বলো তো? তোমার কি একটু দুঃখ হচ্ছে না তার জন্য? না, একদমই দুঃখ হচ্ছে না আপু। এটা কেমন কথা হাবিবা? হ্যাঁ এটাই সত্যি। কিন্তু কেন? কারণ খুবই সিম্পল। সে বেঁচে থাকতে এমন কোনো বাজে কাজ নেই যা সে করেনি। এমনকি আমার প্রিয় মানুষটাকেও তার জন্যই আমার হারাতে হয়েছে। ওই দিন যদি সে বাবার কাছে এসে না বলতো, তাহলে আজ সালমান জীবিত থাকত। যা হয়েছে সব ওর জন্যই হয়েছে। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে হাবিবা। অধরা বলে, যে তোমার সাথে যেমন তুমি তার সাথে তেমন হয়েও না, বিনয়ী হও। ভালো মানুষের কদর জমিনের কিটগুলো না করলেও আর সে আজিমের অধিপতি নিশ্চয়ই করবেন। তুমি বুঝবে না আপু আমার কষ্ট। আমি আমার ভালোবাসার মানুষটিকে হারিয়েছি। সে কতটা কষ্ট পেয়ে না মারা গেছে। সে কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি পাষাণ হয়ে গেছি। এখন আর কারো মৃত্যুতে আমার কষ্ট হয় না। জানো তো আপু, জীবন যেখানে যেমন তেমনই রয়ে যায়। দুঃখ বিলাসীদের কপালে কেবল দুঃখই শোভা পায়। আচ্ছা হাবিবা, ওই দিন তুমি বললে সালমান সুইসাইড করেছে, কিন্তু সে কি সত্যিই সুইসাইড করেছে, নাকি কেউ তাকে মেরে ফেলেছে? তোমার কি এমন কিছু মনে হয় না? হাবিবা অবাক হয়ে অধরার দিকে তাকায়। বাবর আজমের আখ ক্ষেতের ভেতরে কেউ খাপটি মেরে বসে আছে। তার দৃষ্টি ওই কাকতারুয়ার দিকে। দৃশ্য পরিষ্কার হতেই আমরা দেখতে পাই এটা সেই চাদর মুড়ি দেওয়া লোকটা। সে বিড়বিড় করে বলে, ওস্তাদে এমন কাম দিছে, শালার মশার কামড় খাইতে খাইতে মইরা যেতেছি, কিন্তু ওই কাকতারুয়া ভূতের কোনো দেখা নাই। 3 ঘন্টা ধরে বইয়া আছে এখানে, ওই বেটা কাকতারুয়ার কোনো লড়সর নাই। কি করবাম, ওস্তাদের কথার খেলাপ হইলে পরে আমারে ছাড়ব না হেতে। থাক, আরেকটু সময় অপেক্ষা করি, দেহি কি হয়। যদি কিছু না হয় তাইলে বাড়ির যায়মগা। এদিকে পুলিশ কোয়ার্টারে এসআই মেহেদী ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। স্লো মোশনে দৃশ্য ল্যাপটপের সামনে আসলে আমরা দেখতে পাই স্ক্রিনে ভেসে উঠেছে বড় জমিনটার দৃশ্য। আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব তখনকার দৃশ্যে, যখন ডাক্তার ইন্তিশার মজা করছিলেন মেহেদীর সাথে। আমরা দেখি মেহেদী কৌশলে একটা স্পাই ক্যামেরা কাকতারুয়ার কাপড়ে সেট করে দেয়। ফিরে আসব বর্তমানে। মেহেদীর মুখে রহস্যময় হাসি। সে খুব সাবধানে সবকিছু পর্যবেক্ষণ করে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো স্ক্রিনে নড়চড় হচ্ছে। তার মানে কাকতারুয়াটি নড়ছে, কিন্তু কিভাবে? মেহেদী কফি মগ টেবিলে রেখে গভীর মনোযোগ দেয়। সে দেখতে পায় কাকতারুয়াটি আপনা আপনি চলতে শুরু করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মেহেদী অবাক হয়ে তাকিয়ে আছে। কাকতারুয়াটি ধীরে ধীরে বাবর আজমের আখ ক্ষেতের দিকেই এগিয়ে যাচ্ছে। চাদর মুড়ি দেওয়া লোকটা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিড়ি ধরিয়ে সুখ টান দিচ্ছে। তার খেয়াল নেই যে বিপদ তার দিকে অগ্রসর হচ্ছে। কাকতারুয়াটি এগোতে এগোতে হঠাৎ থেমে যায়। মেহেদী কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন। এরপর কি হতে পারে এই চিন্তায় তার মস্তিষ্ক উত্তপ্ত আছে। কাকতারুয়াটি এবার হাত নাড়িয়ে তার কাপড় থেকে স্পাই ক্যামেরাটি খুলে আনে। মেহেদী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এরপর স্পাই ক্যামেরাটি সে ছুঁড়ে ফেলে দেয় দূরে। মেহেদীর ল্যাপটপের স্ক্রিনে ঝিরঝির করতে শুরু করে। সে রাগে গজগজ করে ল্যাপটপে হাত দেয়, চেষ্টা করে ঠিক করার, কিন্তু তখনই স্ক্রিনে হঠাৎ থাপ করে একটা ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। মেহেদী হকচকিয়ে চেয়ার থেকে উল্টে নিচে পড়ে যায়। স্ক্রিনের চেহারাটি অট্টহাসিতে ফেটে পড়ে। ধীরে ধীরে কিছুটা পেছনে গিয়ে দাঁড়াতে বোঝা যায় এটা সেই কাকতারুয়া। কিন্তু তার এমন বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে মেহেদী চোখ বড় করে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? একটা কাকতারুয়ার মধ্যে কিভাবে প্রাণের সঞ্চার হতে পারে? কিভাবে সে একা একা চলতে পারে? মেহেদীর মাথায় খেলছে হাজারো প্রশ্ন। তখন কাকতারুয়াটি হাসি থামিয়ে এগোতে থাকে। স্ক্রিনের একেবারে নিকটে মুখ এনে সে ফিসফিস করে বলে, শত্রু হরণের আগে আমার এই ধ্বংসলীলা থামবে না, কেউ থামাতে পারবে না। মেহেদী উঠে এসে চেয়ারে বসে বলে, কে তুমি? কেন করছো এসব? এতগুলো নিষ্পাপ মানুষের প্রাণ কেন নিচ্ছ? নিষ্পাপ? ওরা পাপী, আর পাপীদের ধ্বংস করতে আমি ফিরে এসেছি। মেহেদী আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই ল্যাপটপের স্ক্রিন অফ হয়ে যায়। এমনকি পুরো এরিয়ার বাতি নিভে যায়। মেহেদী কনকনে ঠান্ডায়ও ঘামতে শুরু করে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। মেহেদী ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। দৃশ্য চলে যায় বাবর আজমের ক্ষেতের ওখানে। চাদর মুড়ি দেওয়া লোকটা বিড়ি ফুঁকছে আর মশা মারছে। ঘুমে সে ঠুলুঠুলু করছে, কিন্তু উঠে যে যাবে সে শক্তি পাচ্ছে না। হঠাৎ ক্ষেতের ভেতরে তাণ্ডব শুরু হয়ে গেল, যেন আখ গাছগুলো কেউ ভেঙে টেঙে এদিকে এগিয়ে আসছে। চাদর মুড়ি দেওয়া লোকটা কিছুটা ভয় পেল,
কিন্তু পরক্ষণেই সাহস জুগিয়ে হাঁক পারে, ক্যাডা ক্যাডা ওইখানে। ঘস ঘস শব্দে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হাতের টর্চটা এবার জেলে চারপাশে দেখতে থাকে। না, কিছুই দেখা যাচ্ছে না। সে ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখছিল, তখন আমরা দেখতে পাই তার ঠিক পেছনে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে রয়েছে কাকতাড়ুয়াটি। সে রাগে ফুসফুস করছে, যেন এক্ষুনি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে এই লোককে। চাদর মুড়ি দেওয়া লোকটা চারপাশে কিছু দেখতে না পেয়ে এবার পেছনে ফিরে দেখার চেষ্টা করে, কিন্তু যখনই সে ঘাড় ঘুরিয়ে তাকায় তার কলিজা কেঁপে ওঠে। সে গগনবিদারী এক চিৎকার দেয় আর আখ খেতেই পড়ে যায়। হাতের টর্চ ছিটকে দূরে পড়ে যায়। চাঁদের আবছা আলোয় সামনে এমন ভয়ঙ্কর কাকতাড়ুয়াটিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কলিজা ধরাস ধরাস করতে থাকে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে কেডা রে? কাকতাড়ুয়াটি হিসহিসিয়ে বলে, কি হলো চাচা, এখনো তো ভয় দেখালাম না, তার আগেই মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন। যখন ভয় দেখাবো তখন কি করবেন? নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশে কাকতাড়ুয়ার ভয়ঙ্কর সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়। পুরো জায়গাটিকে ভুতুরে আর ভয়ঙ্কর করে তোলে। চাদর মুড়ি দেওয়া লোকটা এবার কান্না করে দিয়ে বলে, আমারে বাইরো না বাবা, তুমি কেডা? কাকতাড়ুয়া সেজা মানুষ মারতেছ কে লেগা? চাচা, আমাকে এখনো চিনতে পারেননি? আমি সালমান, যাকে আপনি আর আপনার ওস্তাদ মিলে গলা টিপে হত্যা করেছিলেন। তারপর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছি এটা প্রমাণ করতে আমাকে দড়িতে ঝুলিয়েছিলেন। মনে পড়েছে চাচা? সালমান বাতিসা, তুমি? কিন্তু তুমি তো মরে গেছো, তুমি কেমতে আবার আইলা? এইটা কেমতে সম্ভব? সম্ভব ছিল না চাচা, কিন্তু সম্ভব হয়েছে, কারণ আমার প্রতিশোধ নেওয়া বাকি ছিল। ভাতিজা, আমারে মাইরো না, আমি ওস্তাদের পাল্লায় পড়া এই ভুল কাম করে আলছি। আমারে তুমি মাইরো না ভাতিজা, আমি কথা দিতেছি, আমি এই গ্রাম ছেড়ে যামুগা, আর কখনো আমো না, কোনো খারাপ কাজে আর জড়িত থাকুম না, কথা দিতেছি বাপ, আমারে ছাইরা দাও। কিভাবে ছাড়বো চাচা? আপনাদের ছেড়ে দিলে আমার ওই সকল মা বোনদের কিভাবে মুখ দেখাবো, যাদেরকে আপনাদের মতো নরপিশাচরা ভোগ করে হত্যা করেছেন? এরপরও ক্ষান্ত হননি, তাদের লাশ কবর থেকে উঠিয়ে কাটা ছেঁড়া করে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেঁচে দিয়েছেন। এমনকি তাদের শরীর মেডিসিনে গলিয়ে কঙ্কালগুলো বেঁচে দিয়েছেন। এত এত নিকৃষ্ট কাজ করার পরে কেমনে আপনাদের ছেড়ে দিব? ওইসব মৃত আত্মাদের প্রতি এটা জুলুম হবে না? চাদর মুড়ি দেওয়া লোকটা কান্না করে বলে, আমার ভুল হয়েছে ভাতিজা, আমারে মাফ করে দাও। না চাচা, কোনো মাফ হবে না। আপনার হাতের ওই কালো পাথরের আংটিটা যেদিন পেয়েছিলাম এই আক্ষেতে, সেদিন আমার মনে হচ্ছিল কোথাও যেন দেখেছি এই আংটি, কিন্তু মনে করতে পারছিলাম না। যখন আমি গভীরভাবে চিন্তা করি তখন আমার মনে পড়ে নিশি মারা যাওয়ার দিন রাতে যখন আমাদের উঠানে বৈঠক হচ্ছিল, তখন আপনার হাতে আমি এই আংটি দেখেছিলাম। কিন্তু আপনি যে ভালো মানুষ, আপনি যে এমন নিকৃষ্ট কাজে জড়াবেন এটা আমার ধারণার মধ্যে ছিল না। আমি কল্পনায়ও এটা চিন্তা করতে পারিনি। কিন্তু যেদিন রাতে আমাকে মেরে ফেলেছিলেন তখন আমার কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হলো। ভাতিজা, আমার সাইরাতে, আমি কথা দিলাম ভালো হয়ে যাবো আমি। ভাতিজা, দয়া কর, চাচারে মাফ করে দে। না চাচা, অনেক কথা বলে ফেলেছি, অনেকক্ষণ আপনাকে বাঁচিয়ে রেখেছি, এবার আপনার মৃত্যুর পালা। বলেই সে কাঁচি হাতে উঠিয়ে কোপ দিতে নিলেই ওপেন ফায়ার হয় তার উপর। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালে দেখতে পায় মেহেদি হাতে পিস্তল নিয়ে তার দিকে রাস্তা থেকে ছুটে আসছে। এদিকে সুযোগ পেয়ে চাদর মুড়ি দেওয়া লোকটা উল্টো ঘুরে গাছ বাগানের ওই দিকে দৌড় দিয়েছে। সালমান রাগে গর্জে ওঠে, তার গর্জনে আকাশে বিদ্যুৎ চমকায়। মেহেদি ততক্ষণে তার নিকটে চলে এসেছে। মেহেদির হাতে পিস্তল তাক করে রেখেছে সালমানের দিকে। হ্যান্ডস আপ মিস্টার কাকতাড়ুয়া, কাঁচি ফেলে দাও, আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করব আমি? আমাকে আটকে রাখতে পারবে এমন কোনো কারাগার নেই জনাব, সেটা সময় বলে দিবে। এখন আত্মসমর্পণ করুন, আপনার মৃত্যুলীলা এবার বন্ধ করুন, যথেষ্ট হয়েছে। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি অফিসার, আমার প্রতিশোধ শেষ হলে আমি নিজ থেকে চলে যাব। আইন নিজের হাতে তুলে নেবেন না মিস্টার, অপরাধীকে আমরা ধরব, আপনি আর হত্যাযজ্ঞ চালাতে পারবেন না। আইন? আমি আইনের ঊর্ধ্বে অফিসার, আমার জন্য নেই কোনো নিয়ম, না আইন আর না কোনো বাধা। বলেই সে মেহেদিকে হাতের ইশারায় উড়িয়ে ফেলে দেয়। মেহেদি উড়ে গিয়ে অন্য একটা জমিনে পড়ে। সে অবাক হয়, এটা কিভাবে সম্ভব? সালমান ছুট লাগায় গাছবাগানের দিকে। মেহেদি পায়ে ব্যথা পেয়েছে, কোনো রকমে উঠে দাঁড়িয়ে সেও বাগানের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে যায়। আমরা দেখতে পাই চাদর মুড়ি দেওয়া লোকটা যান বাঁচাতে ছুটে চলেছে সমানে, আর বারবার পেছনে তাকাচ্ছে। তার পেছনে ধাওয়া করছে কাকতাড়ুয়া সালমান। সে চাদর মুড়ি দেওয়া লোকটার খুব কাছাকাছি চলে এসেছে। এসআই মেহেদি খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের দুজনকে খুঁজে চলেছে।
চাদর মুড়ি দেওয়া লোকটার পেছনে ছুটে চলেছে কাকতারুয়া। এসআই মেহেদী পা খুঁড়িয়ে খুঁড়িয়ে পিস্তল হাতে খুঁজে চলেছেন সালমানকে। চাদর মুড়ি দেওয়া লোকটা বড় বড় গাছপালা পার হয়ে ছুটে চলেছে। কাকতারুয়া ভয়ঙ্কর রূপ নিয়ে তার পেছনে ছুটছে। হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে চাদর মুড়ি দেওয়া লোকটা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। কাকতারুয়া দাঁড়িয়ে পড়ে, তার মুখে ভয়ঙ্কর হাসি। তখনই সে দেখে মেহেদী খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রায় সেখানে এসে পড়েছে। চাদর মুড়ি দেওয়া লোকটা চিৎকার করতে নিলে সালমান তার মুখ ত্বরিত গতিতে চেপে ধরে তাকে টেনে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে খসখস শব্দে মেহেদী কান খাড়া করে, হাতের পিস্তল তাক করে চারপাশে ঘন ঘন চোখ ঘুরায়। মেহেদী খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে থাকে। সে এখন গাছের সামনে দাঁড়িয়ে আছে, আর বড় গাছটা ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে সালমান। সে চেপে ধরে রেখেছে চাদর মুড়ি দেওয়া লোকটাকে। মেহেদী এবার ধীরে ধীরে গাছের অন্য পাশে সতর্কতার সাথে এগোতে থাকে। ধীরে ধীরে সে গাছের পেছনে চলে এসে পিস্তল তাক করে, কিন্তু কেউ নেই সেখানে। মেহেদী বেশ কিছুক্ষণ চারপাশে খুঁজে, কিন্তু একটা নিঃশ্বাসেরও শব্দ শোনা যাচ্ছে না। পুরো নিস্তব্ধতায় গ্রাস করে নিয়েছে গাছবাগানটিকে। আমরা দেখতে পাই মেহেদী যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার উপরেই গাছের ডালে দাঁড়িয়ে আছে সালমান, আর সে চেপে ধরে রেখেছে সেই লোকটাকে। মেহেদী এবার কাউকে না পেয়ে আবারও সামনে দিয়ে ছুটে চলে। সে চলে যেতেই সালমান চাদর মুড়ি দেওয়া লোকটাকে নিচে ফেলে দেয়। গাছ থেকে নিচে পড়ে চাদর মুড়ি দেওয়া লোকটা কোকিয়ে ওঠে। মনে হচ্ছে কোমরে বেশি ব্যথা পেয়েছে, সে উঠতে পারছে না। হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে সালমান গাছ থেকে লাফ দিয়ে তার সামনে পড়ে। চাদর মুড়ি দেওয়া লোকটা ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাতিজা, আমার ছাইরা দাও। সালমান গগন কাঁপিয়ে ভয়ঙ্কর হাসি দেয়, তারপর বলে, সাইরাই দিব চাচা, তার আগে আপনারা এ নরকের টিকিট কাটটা দিই। বলেই সে এক টান দিয়ে চাদর মুড়ি দেওয়া লোকটা চাদর খুলে ফেলে। চাদর সরতেই আমাদের সামনে দৃশ্যমান হয় তার মুখ। সালমান বলে, মুখলেস চাচা, বহুত লুকোচুরি খেলছেন, আর না, এবার সব পাপের সাজা ভোগ করার সময় হয়েছে আপনার। মুখলেস হাউমাউ করে কেঁদে বলে, বাপ, তুমি আমার বাপ, আমার মাইরো না, আমি হাসা কথা কইতেছি, এই পাপ কাম আমি আর করব না, ভালা হইয়া যামু। না চাচা, যে পাপ করেছেন তার শাস্তি তো পেতেই হবে। বলেই সালমান মুখলেসের হাত চেপে ধরে। মুখলেস গলা ফাটিয়ে চিৎকার করতে নিলে সেই চাদর দিয়ে তার মুখ বেঁধে দেয় সালমান। এরপর মুখলেসের হাতের প্রতিটি আঙুল টেনে হিচড়ে ভেঙে ছিঁড়ে ফেলে। মুখলেস মুখ দিয়ে আওয়াজ করলেও চাদর ভেদ করে তা স্পষ্ট নয়, কেবল গোঙানির মতো আওয়াজ হচ্ছে। এবার সালমান মুখলেসের অন্য হাতেরও সেম অবস্থা করে। এরপর কাঁচি উঠিয়ে নিতেই মুখলেস চোখ বড় বড় করে তাকায়। সালমানের মুখে ভয়ঙ্কর পৈশাচিক হাসি। সে এবার মাংস কাটার মতো কুপিয়ে মুখলেসের প্রথমে 2 হাত কবজি থেকে আলাদা করে, এরপর কোনোই ছিঁড়ে নেয়। তারপর পা ও প্রথমে গোড়ালি থেকে ভেঙে ছিঁড়ে আলাদা করে ফেলে। এরপর হাঁটুতে কুপিয়ে 2 পা আলাদা করে নেয়। মুখলেস কেবল গোঙানির মতো করছে, তার চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হচ্ছে। হাত পা আলাদা করার পর সালমান এবার গলা থেকে কাঁচি ধরে এক টান দিতেই মুখলেসের পেট 2 ভাগ হয়ে নাড়িভুড়ি সব বেরিয়ে আসে। মুখলেস শেষ নিঃশ্বাস গুনতে থাকে। এবার সালমান চাদর খুলে নেয় তার মুখ থেকে, এরপর গাছের সাথে বেঁধে মুখলেসের গলায় পেঁচায়। মুখলেস গুনে গুনে নিঃশ্বাস নিচ্ছে, তার গলা থেকে গড়গড় শব্দ হচ্ছে। নাক মুখ চোখ দিয়ে রক্ত গলগল করে বেরোচ্ছে। এদিকে মেহেদী বাগানের অনেকটা ভিতরে চলে গেছে, কিন্তু কাউকেই আর খুঁজে পায়নি। তার পায়েও প্রচণ্ড ব্যথা অনুভব করছে, আর হাঁটতে পারছে না। তাই সে আবারও ফিরে আসতে থাকে। সালমান চাদরে টান দিতেই মুখলেসের হাত পা বিহীন শরীরটা গাছের সাথে ঝুলে পড়ে। সালমান গগন কাঁপিয়ে হাসতে হাসতে বাতাসে মিশে যায়। মাতব্বর বাড়িতে মুখ ঢাকা দিয়ে একজন নারীকে প্রবেশ করতে দেখা যায়। দুয়ার খুলে সে ধীর পায়ে অন্দরে প্রবেশ করে দেউরি লাগিয়ে নেয়। অন্যদিকে গভীর ঘুমে আচ্ছন্ন রুকু। হঠাৎ খসখস একটা আওয়াজে তার ঘুম ভাঙে। পুরো কক্ষে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রুকুর ভয় হতে লাগলো। ওই দিনের কথা মনে পড়তেই সে আরও মিয়ে গেল। খসখস আওয়াজটা রুকু জানালার বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। রুকু উঠে আস্তে আস্তে বিছানার নিচ থেকে দাওটা তুলে নেয়। ওই দিনের পর থেকে রুকু খাটের নিচে দাও রাখে, যাতে তাকে দুর্বল পেয়ে কেউ আর সুযোগ নিতে না পারে। রুকু দাও তুলে নিয়ে জানালার দিকে এগোতে থাকে। জানালার ছিটকিনি ধীরে ধীরে খুলে দিতেই ধরাম করে জানালা মেলে যায়। রুকু চমকে উঠে পিছিয়ে গিয়ে দাও সামনে ধরে। তখনই একটা নারী অবয়ব আবছা আলোয় অস্পষ্ট ভেসে ওঠে। রুকু এখনও দাও তাক করে রেখেছে, কিন্তু সে কৌতূহল নিয়ে সেই অবয়বের দিকেই তাকিয়ে আছে। সময় ফুরায় যায়, হুঁশিয়ার। রুকু কাঁপা গলায় বলে, কে কে আপনি? অবয়বটি আবারও বলে, সময় ফুরায় যায়। এই কথাটি এবার সে বারবার বলতে বলতে বাতাসে মিশে যায়। রুকু এখনও দাও হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্য চলে যায় গাছবাগানে।
মেহেদী ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে গাছে ঝুলে থাকা মোখলেসের লাশের দিকে। মেহেদী হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আগে এখানে আসতেই হঠাৎ তার গায়ে টপ টপ করে তরল কিছু পড়ে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সে অবাক হয়। তার সাদা টি শার্ট রক্তে ভরে গেছে। তৎক্ষণাৎ উপরে তাকাতেই সে আঁতকে ওঠে। একটা হাত পা বিহীন লাশ গাছের সাথে কেউ ঝুলিয়ে রেখেছে। তার গলা থেকে নাভি পর্যন্ত কাটা, আর পেটের নাড়িভুড়িগুলো বেরিয়ে ঝুলে আছে। মেহেদী বুঝতে পারে এটা সেই কাকতারুয়ার কাজ, আর এই লোকটাই সেই চাদর মুড়ি দেওয়া লোক। মেহেদী ফ্ল্যাশ জ্বালিয়ে তার মুখে মারতেই সে চিনে ফেলে, একে তো মাতব্বর বাড়িতে দেখেছে সে। আকন্দ শেখের কর্মচারী, কিন্তু তাকে এই কাকতারুয়া এমন ভয়ঙ্করভাবে মারল কেন? মেহেদী নিজের চুল নিজে টেনে নিয়ে বলে, শিট, আমার চোখে আঙুল দিয়ে ওই কাকতারুয়া এমন হত্যাকাণ্ড চালিয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। মেহেদী মোবাইল পকেট থেকে বের করে ফোন করেন থানায়। হাবিলদার হাবিবুর রহমানকে ইমিডিয়েটলি ঘটনাস্থলে ফোর্স নিয়ে পৌঁছতে বলে তিনি সেখানে ফোনের ফ্ল্যাশে খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে থাকেন। পরদিন সকালে ঘটনাস্থলে মানুষের ভিড়। মেহেদী পায়ের চোট নিয়েও সেখানেই অবস্থান করছেন। লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে ফরেন্সিকে। আকন্দ শেখ, ওয়াসিম, হায়দার এবং মাতব্বর বাড়ির সকল কর্মচারী এসে ভিড় করছেন। আকন্দ শেখ যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। একদিন আগেই হানিফ ইন্তেকাল করেছে, আর আজ তারই বিশ্বস্ত কর্মচারীকে এমন ভয়ঙ্করভাবে হত্যা করেছে ওই কাকতারুয়া। তিনি আর ভাবতেই পারছেন না কিছু। তার উপর হানিফের মৃত্যুর পর থেকে তিনি এক ফোঁটা পানিও আর স্পর্শ করেননি। অভুক্ত শরীরে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না। ওয়াসিম তাকে ধরে রেখেছে। এসআই মেহেদী আকন্দ শেখের সামনে এসে দাঁড়িয়েছেন। আকন্দ সাহেব, আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে ঠিক নেই, কিন্তু আমার অনেক কিছু জানার আছে আপনার থেকে। এই গ্রামের কাকতারুয়ার বিভীষিকা শুরু কবে থেকে এবং কিভাবে হয়? আকন্দ শেখ শুরু থেকে সব বিস্তারিত বলতে থাকেন, যা আমরা সূচনা পর্বে জেনেছিলাম। মেহেদী আর আকন্দ শেখের কথোপকথন চলতে থাকে। আর অন্যদিকে আকন্দ শেখের বাড়িতে অধরা আর হাবিবা বসে আছে হাবিবার কক্ষে। অধরা জিজ্ঞেস করে, আচ্ছা হাবিবা, তোমার মেজো চাচা মানে হানিফের বাবাকে তো একবারও দেখলাম না, উনি কোথায়? তোমাদের সাথে থাকেন না বুঝি? মেজো চাচা তো 3 বছর আগে হায়দার চাচার বউকে নিয়ে পালিয়ে গেছেন। সে কি? কেন? কেন আবার? ওনার পরকীয়া ছিল আকবরী চাচির সাথে। এটা কি সত্যি? মানে না, মানে তোমার কি সন্দেহ হয় না এসবের পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে নেই তো? হাবিব খানিকটা ইতস্তত করে বলে, কি লুকিয়ে থাকতে পারে? কি বলতে চাও আপু? আর তুমি আমাকে এত পুরনো কথাই বা জিজ্ঞেস করছো কেন? অধরা খাবড়ে যায়, তবে নিজেকে পরক্ষণেই সামনে নিয়ে বলে, আরে কিছু না, এমনি। আসার পর তোমার চাচিকে দেখলাম, কিন্তু চাচাকে দেখলাম না। এমনকি ওনার ছেলের মৃত্যুতেও এলেন না, তাই জিজ্ঞেস করলাম আর কি, বলেই অধরা হাসার ভান ধরল। হাবিবা সতর্ক চোখে অধরাকে পরখ করে নিয়ে বলে, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো আপু? হারে কি লুকাবো, কিছু লুকাচ্ছি না পাগলি। হো আচ্ছা। কয়েক মিনিট মৌনতা বেছে নেয় দুজনে। হাবিবা আর অধরা আপন মনে কিছু ভেবে চলেছে। হঠাৎ অধরা প্রশ্ন করে বসে, আচ্ছা হাবিবা, আজ যেই খুনটা হলো, মানে মুখলেস চাচার, উনি কেমন মানুষ ছিলেন? সবার চোখে খুব ভালো মানুষই ছিলেন। আর তোমার চোখে? রহস্যময় চোখে তাকিয়ে বলে অধরা। জঘন্য, অস্পষ্টভাবে বলে হাবিবা। কিছু বললে? না, কিছু না আপু। সবাই আর আমি কি আলাদা? সবার চোখে যেমন ভালো, আমার চোখে তেমনই ভালো। হাবিবা হাসার ভান করে, কিন্তু চোখে মুখে অন্যরকম একটা আভাস মিলেছে। অধরার চোখ এড়ায় না, তবে সে আর প্রশ্ন না বাড়িয়ে বলে, আচ্ছা আপু থাকো, আমি আসার পর থেকে কলেজে জানি একবারও। গ্রামে রোজ এক একটা ঘটনা হচ্ছে, আর এই প্রভাব সবার উপরেই পড়ছে। তার ব্যতিক্রম আমিও না। কিন্তু প্রিন্সিপাল স্যার তো আর এটা বুঝে না, তাই আজ যে করেই হোক কলেজে গিয়ে হাজিরা দিয়ে আসতে হবে। তুমি থাকো, আমি কলেজ থেকে ফিরে তোমার সাথে কথা বলবো, কেমন? ঠিক আছে আপু, সাবধানে যেও। অধরা কক্ষ থেকে বেরিয়ে যেতেই হাবিবা ফোন বের করে কাউকে কল দেয়। অধরা কাপড় চেঞ্জ করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আনমনে চিন্তা করছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। আগন্তুক হাত বাড়িয়ে দেয়, কিন্তু অধরা বিরক্ত মুখে নিজে নিজেই উঠে দাঁড়িয়ে বলে, চোখের কি মাথা খেয়েছেন, নাকি চোখ দুটো বেঁচে দিয়েছেন? আগন্তুক এতক্ষণ অধরাকে অপলক তাকিয়ে দেখছিল। তার কথার ধরন দেখে বেশ উপলব্ধি করল মেয়েটা রেগে আছে। সে মুচকে এসে বলল, আসলে আপনি ভুল ভাবছেন মিস, আমি চোখ দুটা বেঁচে নেই, ওগুলো দান করে দিয়েছি। অধরা বিরক্ত হয়ে ভাবছে, কোন পাগলের পাল্লায় পড়লাম। আজ সকালে কার মুখ দেখে যে উঠেছি, এই অদ্ভুত বেড়ার কবলে পড়তে হলো। ইস, কি ভাবছেন মিস? আপনি হয়তো ভাবছেন এত দানশীল মানুষও পৃথিবীতে আছে তাহলে। অ্যাম আই রাইট? নো, ইউ আর রং। আপনার নাম কি মিস? কেন আপনাকে কেন আমার নাম বলতে যাব? আরে আরে, ভয় পাবেন না, আমি মেয়ে ধরা নই যে নাম জিজ্ঞেস করে চকলেট দিব।
তারপর রুমাল চেপে কালো গাড়িতে উঠিয়ে নিয়ে যাব। সো জাস্ট চিল ম্যাডাম। এমনিতে জিজ্ঞেস করেছি, ইউ নো ফর্মালিটিস। আপনাকে কে বলেছে এত ফর্মালিটিস পালন করতে? আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন? আরে চিনি না বলেই তো পরিচিত হতে চাচ্ছি। দেখুন, আপনি আমার সাথে হুদাহুদি প্যাচাল পারেন না তো। আমি কলেজে যাব, আমার দেরি হচ্ছে। ও, তাহলে আপনি কলেজে পড়েন? আমি পড়ি না, পড়াই। ও হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম, এত বড় একটা মেয়ে কিভাবে কলেজে পড়তে পারে। এই এত বড় মেয়ে মানে? আপনি আমাকে বয়স্ক বলতে চাইছেন? বুড়ি বানাচ্ছেন? আরে কখন আমি এসব বললাম? আপনি ভুল বুঝছেন। আমি ঠিকই বুঝেছি। অ্যান্ড ইউ মিস্টার হোয়াট এভার, আপনি আমার পথ ছাড়ুন, আমার দেরি হচ্ছে। আরে আমি কখন পথ ধরে রাখলাম? ইউ অসহ্য একটা। শুনুন তো, বলে অধরা তাকে এড়িয়ে দ্রুত পায়ে যাওয়া শুরু করল। অধরা আগন্তুকের গোষ্ঠী উদ্ধার করছে, আর আগন্তুক এক ধ্যানে অধরার যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই আশিক মিয়া বলেন, আপনি আয়সা পড়ছেন, আহেন আহেন, বাড়িতে আহেন। আগন্তুক হাসি মুখে আশিকের সাথে মাতব্বর বাড়ির দিকে যেতে থাকে, আর বিড়বিড় করে বলে, বাংলাদেশি মেয়েগুলো তো পুরো তিখি মির্চি দেখছি। দৃশ্য চলে যায় রুকুদের উঠোনে। রুকু উঠান ছাড় দিচ্ছে, আর রাতে সে অবয়বটির বলা কথাটা ভাবছে। কোনো এক গোপন ভয় তাকে যেন জেকে বসেছে। রুকু বিড়বিড় করে বলে, তাহলে কি সময় ঘনিয়ে এসেছে? আর ভাইয়া, তার সাথেও তো আমার আর দেখা হলো না ওই দিনের পর থেকে। আমরা ফিরবো ওই দিনের দৃশ্যে? রুকু বাজার থেকে ফেরার পথে বাসছাড়ের ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে একটা কাকতাড়ুয়াকে। প্রথমে ভয় পেলেও পরে যখন সে মুখ খুলে ডাকে, রুকু, তখন আর রুকুর বুঝতে দেরি হয় না এটা সালমান। সে বাসছাড়ের ওখানে ছুটে গিয়ে সালমানকে আঁকড়ে ধরে কান্না করে বলে, ভাইয়া তুই ফিরে এসেছিস? তোকে ছাড়া আমরা একদম ভালো নেই ভাইয়া। চল বাড়ি চল, মা তোর জন্য পাগল হয়ে গেছে রে। বলেই রুকু সালমানের হাত ধরে টানতে থাকে। সালমানকে নড়তে না দেখে রুকু তার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সালমান ভেজা কণ্ঠে বলে, আমি ফিরতে পারবো না রে রুকু, আমার ফেরার পথ বন্ধ। এই জগৎ আমার জন্য না। ভাইয়া এভাবে বলিস না, তোকে ছাড়া আমরা বাঁচতে পারছি না। মা তোর জন্য পাগল হয়ে গেছে। আয় বাড়ি চল, মাকে দেখবি, আয়। না রে রুকু, আমি ফিরে আসার পর প্রথমে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু প্রবেশ করতে পারিনি। কোনো একটা শক্তি আমাকে বাধা দিচ্ছে। এমনকি মাতব্বর বাড়িতেও হাবিবার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রবেশ করতে পারিনি। রুকু অবাক হয়ে বলে, কিন্তু কেন ভাইয়া? জানি না রে বোন, আমি তো মরেই গেছি কবে, এখন আত্মা হয়ে ফিরে এসেছি। আমার জন্য হয়তো অনেক বাধ্যবাধকতা আছে, এই জন্য। রুকু কান্না করতে থাকে। সালমান তার চোখ মুছে দিয়ে বলে, এই ভূতনি, তোর এই কান্না করার রোগ এখনো গেল না বুঝি? ভাইয়া তুই চলে গেলি, বাবাও চলে গেল, মা পাগল হয়ে গেছে। আমার জন্য এই পৃথিবী এখন একটা অসহ্যকর জায়গা। তুই ছাড়া অনেক অসহায় লাগে ভাইয়া, আর অসহায় দেখেই চিল শকুনেরা ওত পেতে বসে থাকে। আমার ভীষণ ভয় করে জানিস। ভয় পাস না, তোর ভাইয়া ফিরে এসেছে। এবার ওইসব পাপীদের বিদায়ের ঘণ্টা বাজবে। ভাইয়া চল আমরা অন্য কোথাও চলে যাই, তারপর সুখে শান্তিতে থাকবো একসাথে। না রুকু, আমি যখন ফিরে এসেছি, প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। যারা আমাকে বাঁচতে দেয়নি, মেরে ফেলেছে, তাদের শাস্তি না দিয়ে আমি যাচ্ছি না। আর তাছাড়া ওদের শেষ করা বাকি। যারা এত বছর ধরে গ্রামের নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, তাদের হত্যা করেছে, মা বোনকে লাঞ্ছিত করেছে, সবকিছুর বিচার হবে। আমি শাস্তি দিব ওদের। দৃশ্য ফিরে আসে বর্তমানে। রুকু মনে মনে বলে, আজ রাতে ভাইয়ার সাথে দেখা করতে হবে, সব কথা ভাইয়াকে জানাতে হবে। আমার সাথে এসব হচ্ছে কি? তখনই সাব্বির উঠানে এসে বলে, রুকু শুনছিস, মুকলেশ চাচারে ওই কাকতারুয়া যন্ত্রণা দিয়ে মারছে রে, এমন বিভৎস, তার লাশ দেখে কলজা কাঁপা ওঠে। রুকু বলে, সুবিস্তীর্ণ এই ধরিত্রীতে আমরা যাহা কিছু অর্পণ করিব, ঘুরিয়া ফিরিয়া তাহাই আমাদের নিকটে ফিরিয়া আসিবে। সাব্বির কোনো কিছু না বুঝে মাথা চুলকায়। মাতব্বর বাড়ির উঠোনে কয়েকটি চেয়ার পেতে রাখা হয়েছে। হায়দার চেয়ারগুলো শুকনো কাপড় দিয়ে ছেড়ে মুছে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার থেকে আকন্দ সাহেব বেরিয়ে এলেন, দাঁত খিলাল করতে করতে। তার পেছনেই যুবক ধাঁচের একটা ছেলে, যাকে আমরা রাস্তায় অধরার সাথে দেখেছিলাম। তারা দুজন এসে দুটি চেয়ারে তাশরিফ রাখলেন। আকন্দ শেখ হাঁক পারলেন, আশিক, ওই আশিক্কা, কই গেলি? আশিক দৌড়ে এসে নতজানু হয়ে দাঁড়িয়ে বলে, যে বড় সাহেব, বাবুর আজমরে খবর দিসলি? আইলো হেতে? হ বড় সাহেব, খবর পাঠাইছি, বাবুর চাচা আইতাছে কইল। আকন্দ শেখ এবার যুবক ছেলেটির দিকে তাকিয়ে বললেন, বাবা, আমরা বড়ই বিপদে আছি এই কাকতারুয়া নিয়ে। এটা আসলেই কোনো মানুষের কাম নাকি ভূতের কাম কেউ কইবার পারে না, কিন্তু একটার পর একটা মানুষ মারতে আসে হেতে। তুমি কিছু করো বাপ, এই কাকতারুয়ার হাত থেকে আমগরে বাঁচাও। যুবক ছেলেটি বলে, আপনি চিন্তা করবেন না চাচা, আমি যখন এসে পড়েছি
তাহলে এই কাকতারুয়ার কেচ্ছা খতম করে তবেই যাব। তখনই গলা খাকারি দিয়ে উঠানে উপস্থিত হন বাবর আজম। আকন্দ শেখ বলেন, আহেন ভাই সাহেব বহেন, দেখেন কেডা আইছে। বাবর আজম চেয়ারে বসতে বসতে বলেন, কেডা বাবা তুমি? আকন্দ শেখ বলেন, পরিচয় হ বাপ, ইনি আমগো গ্রামের একজন, বাবর আজম এনার নাম। এবার যুবক ছেলেটি হাসি মুখে পরিচয় দিল, আমি সেহরিশ, এসেছি আসাম থেকে। আমি পেশায় একজন তান্ত্রিক। আপনাদের গ্রাম থেকে আমার সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছিল, এজন্য আমি আপনাদের গ্রামে এসেছি আপনাদের সমস্যার সমাধান দিতে। বাবর আজম চোখ দিয়ে পরখ করে নিয়ে আকন্দ শেখের কানে ফিসফিস করে বলেন, কি বুঝো ভাই সাহেব, এছাড়া কি পারবো? এর দেখে তো তান্ত্রিক মনে হয় না। আকন্দ শেখও আস্তে আস্তে বললেন, আমারও সন্দেহ হয়েছিল ভাই সাহেব, কিন্তু এই ছেলেটার মধ্যেই অলৌকিক কিছু আছে অবশ্যই। হেতে রে পরকরণের লাগা কিছু গোপন কথা জিগাইছিলাম, হেতে ফর করে কইয়া দিছে আমারে। কহ কি? হাসানি? হ হাসাই। তাদেরকে ফিসফিস করতে দেখে সেহরিশ মুচকি হাসে। সে বুঝতে পারে তাকে নিয়ে তারা ফিসফিস করছে। তার পোশাক বেশভূষা দেখে মনে হয় না তান্ত্রিক। অনেক মানুষই তাকে এটা সেটা প্রশ্ন করেন, কখনো উদ্ভট প্রশ্নও করেন, যা সেহরিশ অনেক এনজয় করে। তাদের কথোপকথন শেষ হলে বাবর আজম বলেন, আমনে পারবেন তো বাবাজি, এ কাকতারুয়া কিন্তু খতরনাক আছে মেলা। সেহরিশ সোজা সাপটা উত্তর দেয়, আলবাত পারব, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, হতাশ করব না আপনাদেরকে। আকন্দ শেখ আর বাবর আজম আশ্বস্ত হন। জানালার ফাঁক গলিয়ে হাবিবা এই আগন্তুককে দেখে যাচ্ছিল। তার মুখে রাগ স্পষ্ট, মনে হচ্ছে এই তান্ত্রিকের আগমনে সে খুশি হয়নি মোটেও। দৃশ্য চলে যায় ফরেন্সিকে। মেহেদীকে জরুরি তলব করেছেন ডাক্তার ইন্তিসার। মেহেদী আসতেই তিনি তড়িঘড়ি করে বলতে শুরু করেন, মিস্টার মেহেদী, আমি আপনাকে একটা তথ্য দিতে চাই যা আপনার হুঁশ উড়িয়ে দিতে পারে। মেহেদী বিড়বিড় করে বলে, অলরেডি হুঁশ উড়েই আছে, নতুন করে আর কি উড়বে? কিছু বললেন মিস্টার মেহেদী? না, কিছু না ডাক্তার। তা কি এমন তথ্য পেয়েছেন যা শুনে আমি হুঁশ বুদ্ধি হারাবো? আরে মেহেদী সাহেব, সবুর করুন, এত তাড়াহুড়া করিয়েন না, আস্তে আস্তে বলি, শুনেন। জি বলুন জনাব। ইন্তিসার বলতে শুরু করে, কাকতারুয়ার শরীরের কাপড়ে পাওয়া ডিএনএ এর সাথে হানিফ এবং মেম্বরের ছেলেটির শরীরে পাওয়া ডিএনএ ম্যাচ করেছে। তার মানে খুনি এই কাকতারুয়াটি। সিরিয়াসলি ডাক্তার, আপনিও বলছেন কাকতারুয়া এই খুনগুলো করেছে? ইন্তিসার মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মেহেদী দীর্ঘশ্বাস ছাড়ে আর মনে মনে বলে, যাকে ভরসা করলাম সেই এখন ভিন্ন সুর গাইছে। ইন্তিসার আরও বলে, মেহেদী সাহেব, আপনি কি আপসেট? না, আমি ঠিক আছি, জাস্ট এসব নিয়ে একটু চিন্তিত। আচ্ছা মেহেদী সাহেব, আপনি আমাকে বলেছিলেন বিগত 3 বছরে খুন হওয়া লাশগুলো যাদের পোস্টমর্টেম হয়নি সেগুলো উঠিয়ে আনবেন, আনেননি কেন? ওগুলো থেকে হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। মেহেদী কিছু একটা ভেবে বলে, শিট, এটা আমি মিস করে গেলাম কেমনে। আসি ডাক্তার, পরে দেখা হচ্ছে, বলেই সে বেরিয়ে পড়ে। হাবিবুরকে নিয়ে মেহেদী সোজা চলে যায় গ্রামের কবরস্থানে। কবরস্থানে দাঁড়িয়ে আছেন মেহেদী এবং হাবিবুর। হাবিবুর ভীত কণ্ঠে বলে, স্যার, আরেকবার ভাইবা দেখেন, জেলা প্রশাসকের অনুমতিবিহীন আমরা এডি করতে পারি না, এতে কইরা আমগো উপরে চাপাইব। তুমি চুপ থাকো হাবিবুর, যা হবে আমি দেখে নিব, এখন কবর খোঁড়া শুরু করতে বলো ওদেরকে। হাবিবুর বুঝতে পারেন মেহেদী একটা ঘাড়তারা লোক, সে তার কথার খেলাপ হবে না, তাই সে পাশে দাঁড়িয়ে থেকে কিছু লোককে বলে, আপনারা খোঁড়েন। গ্রামের মানুষ কবর দেখিয়ে দিতে লাগলো খুন হওয়া সকলের। প্রথম কবর খোঁড়ার পর কোনো কঙ্কালই পাওয়া গেল না। এভাবে প্রতিটি কবর খুঁড়তে লাগলো তারা, কিন্তু কোনো কবরে কঙ্কাল নেই। এমনকি সদ্য মৃত মানুষের কবরেও কোনো ধরনের কোনো কঙ্কালের অংশ বিশেষও পাওয়া গেল না। এবার মেহেদী চিন্তিত হয়ে পড়ে, এই লাশগুলো কি তাহলে কেউ কবর দেওয়ার পরপরই উঠিয়ে নিত? কিন্তু কেন? কে হতে পারে সে? তখনই দৃশ্য চলে যায় একটা আস্তানায়। বদ্ধ ঘরে ধোঁয়ার ছড়াছড়ি, সামনে একটা তারার মতো অঙ্কন করা, তার মধ্যেখানে একটা কাটা ছাগলের মাথা, যা থেকে এখনো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। অঙ্কিত তারার একপাশে ধ্যানমগ্ন হয়ে একজন আঘরি বাবা বসে আছেন, যার শরীরে অল্প একটু কাপড় জড়ানো, পুরো শরীরে মাটির স্তর বেঁধে আছে তার, আর শ্মশানের পোড়া ছাইগুলো গায়ে মাখা তার। কপালে 4টা সাদা লাইন পরপর, আর মাঝে একটা কালো তিলক পরা। লোকটা চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়ছে। তখনই একটা অবয়ব সেখানে ধোয়ার ন্যায় কুণ্ডলি পাকিয়ে হাজির হয়। সে হাজির হয়ে মাথা ঝুঁকায়। আঘরি বাবা বলেন, বল, কি খবর এনেছিস? আত্মাটি ঘর ঘর আওয়াজে বলে, বাবা, মেয়েটি এখনো আমাদের ইশারা বুঝতে পারেনি। নাদান, সে নাদান, তার সময় ফুরিয়ে এসেছে, তার হুঁশ নাই, হুঁশ নাই, হুঁশ নাই। অঘরি হাসতে থাকেন। আত্মাটি হাওয়ায় মিলিয়ে যায়।
তখনই বাইরে থেকে তার চেলা এসে বলল, বাবা, একজন এসেছে আপনার সাথে দেখা করতে। আঘরি রহস্যময় হাসি দিয়ে বলেন, তাকে গিয়ে বল, যাকে থামাতে সে এসেছে তাকেই আঘরি বাবাই ফিরিয়ে এনেছে। দৃশ্য চলে আসে রুকুর কাছে। রুকু ইদানিং কিছুই ভালো লাগে না, কেমন যেন দম বন্ধ লাগে। আশেপাশে অনেক লোকের উপস্থিতি সে অনুভব করে, কিন্তু তারা কে বা কি চায় তা রুকু বুঝতে পারে না। রুকুর চিন্তার মধ্যেই ফুলওয়ারা বেগম বলেন, মারে তুই কই? রুকু দৌড়ে মায়ের কাছে যায়। কি হয়েছে মা, কিছু লাগবে তোমার? না মা, তুই এইখানে বকদ্দুর, তোরে পরান বইরা দেহি মা, আমার কেন জানি মনে হইতাছে তোরে হারাইলামও আমি। বলতেই ফুলওয়ারা বেগমের চক্ষু ছলছল করে। রুকু মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলে, কই যাব মা তোমাকে ফেলে? আমি না থাকলে কে দেখবে তোমাকে? তোমার জন্য তো বেঁচে আছে এখনো মা। ফুলওয়ারা বেগম চুলে বিলি কেটে দিচ্ছেন, তখনই বাইরে থেকে অপরিচিত একটা কণ্ঠস্বর ডেকে ওঠে, বাড়িতে কেউ আছেন? রুকু ঘর থেকে বেরিয়ে আসতে দেখে ওয়াসিম দাঁড়িয়ে আছে। রুকুকে দেখতে পেয়ে ওয়াসিমের কেন জানি কলিজা জুড়িয়ে যায়। সে শীতল চক্ষু নিয়ে রুকুর দিকে কয়েক দণ্ড তাকিয়ে থাকে। রুকু বলে, কিছু বলবেন? কোনো দরকারে এসেছেন? ওয়াসিমের খোর কাটতেই সে আমতা করে কি বলবে এখন? সে যে রুকুকে এক নজর দেখতেই ছুটে এসেছে এটা বলবে? ওয়াসিমকে ভাবতে দেখে রুকু বলে, কি হলো, কিছু বলছেন না যে? ওয়াসিম বলে, না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। বলেই ভাবলা হাসি দেয় সে। রুকু প্রশ্ন করে, কিন্তু হুদাহুদি কেনই বা দেখা করতে আসবেন? ওয়াসিম হতবুদ্ধি হয়ে যায়, কি বলবে এবার? ওয়াসিম যখন কি উত্তর দেবে ভাবছিল, তখনই সেখানে উপস্থিত হয় সাব্বির। সে এসেই বলে, আরে ওয়াসিম ভাই, আমনে যে এইখানে কি করেন? ওয়াসিম যেন প্রাণ ফিরে পায়, নয়তো এই রুকুর প্রশ্নের উত্তর দিতে দিতে জান যেত তার। সে কথা বদলানোর জন্য বলে, সাব্বির কেমন আছো ভাই? এরপর সাব্বির আর ওয়াসিমের কথোপকথন শুরু হয়ে যায়। রুকু খানিক ভ্যামতালা লেগে দাঁড়িয়ে থাকে, এরপর ঘরে চলে যায়। ওয়াসিম আর চোখে রুকুর চলে যাওয়া দেখে তার বুকে চিনচিন ব্যথা ওঠে। দৃশ্য এবার কলেজে চলে যায়। অধরা ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়েছে। আজ প্রথম কলেজ, তার খুব ভালো লেগেছে। কলেজ থেকে বেরিয়ে সে হাট বেরোয়, এরপর সোজা মেঠো পথ ধরে এগোতে থাকে। পথিমধ্যে দেখা হয় এসআই মেহেদী এবং হাবিবুরের সাথে। অধরা মেহেদীর দিকে কেমন করে যেন তাকায়, তারপর আবারও হেঁটে হেঁটে চলে যায়। মেহেদীও চিন্তা করছে, এই কাকতারুয়া কি আসলেই কোনো অশরীরিক কোনো কিছু, নাকি অন্য কেউ? যদি সে অশরীরী হয় তাহলে লাশগুলো কবর থেকে কে উঠালো? আর যদি ধরে নেয় সে মানুষ, তাহলে গতকাল আমি যা দেখলাম তা কি ছিল? উফ, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। চাকরি জীবনে জটিল থেকে জটিল কেস সমাধান করেছি, কিন্তু এই কেসটা আমাকে এত ঘোরাচ্ছে। হঠাৎ হাবিবুর বলে ওঠেন, স্যার, আপনি হয়তো কাকতারুয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতেছেন, কিন্তু একটা কথা কই আপনারে, বিগত বছরগুলায় যত খুন হইছে সব নিরপরাধ মানুষের। বেশিরভাগ মাইয়াগো ধর্ষণ করছে মারণের আগে, কিন্তু এখন যে খুন গুলান হইতাছে সব ভালো মানুষের আড়ালে থাকা জানোয়ার গুলানের। আমার মনে হয় স্যার, এই কাকতারুয়াটা মানুষরূপী এই খুনির হাতে মারা পড়ছিল, এরপর সেই প্রতিশোধ দিতে ফিরাইছে। মেহেদী কেমন করে যেন হাবিবুরের দিকে তাকালেন, এরপর তার দৃষ্টি নিবদ্ধ হলো বড় জমিনের সেই কাকতারুয়াটির দিকে। সন্ধ্যা হয়ে এসেছে। মাতব্বর বাড়ির উঠানে তান্ত্রিক সেহরিশ তার মতো করে কাজ শুরু করে দিয়েছেন। তিনি উঠানে একটা ত্রিভুজ এঁকে নিয়ে তার একপাশে বসে তন্ত্রমন্ত্র জপ করতে শুরু করেন। আকন্দ শেখ এবং বাবর আজম আর তাদের কর্মচারী এবং গ্রামের কিছু লোক উপস্থিত আছেন। হাবিবা জানালা দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তখনই তার ঘরে উপস্থিত হয় অধরা। আসতে পারি আপু? হ্যাঁ আপু, অবশ্যই আসো। অধরা গিয়ে হাবিবার পাশে বসে জানালার বাইরে তাকিয়ে বলে, আচ্ছা আপু, তোমার কি মনে হয় ওই ছেলেটা এই রহস্যের সমাধান দিতে পারবে? হাবিবা বলে, মনে হচ্ছে পারবে, তবে সে তাকে আটকাতে পারবে না। তার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। অধরা বলে, কার কথা বলছো আপু? কে প্রতিশোধ নিচ্ছে? হাবিবার হুঁশ হতেই সে আমতা আমতা করতে থাকে। অধরা তার হাত চেপে ধরে বলে, আমাকে বলো প্লিজ। হাবিবা অধরার চোখের দিকে তাকাতেই একটা ঘোরের মধ্যে চলে যায়। সে বলতে শুরু করে, ওই দিন যখন রুকুর সাথে আমার প্রথম দেখা হলো, আহমেদের শাস্তি দেওয়া হচ্ছিল, তখন রুকু আমাকে এমন কিছু বলে যা শুনে আমি খুব খুশি এবং একই সাথে বিস্মিতও হই। রুকু আমাকে কানে কানে বলেছিল সালমান ফিরে এসেছে, এখন সে সকল পাপীদের শাস্তি দেবে, তার সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নেবে। এরপর আমি অপেক্ষা করতে থাকি সালমানের, কিন্তু সে আমাকে কখনো দেখা দেয় না। রুকুর সাথে ফোনে কথা হলে সে বলে সালমান তাদের বাড়ি এবং আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে না কোনো একটা কারণে।
আমি আরও জানতে পারি সালমান আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। তখন আমার খুব কষ্ট হয়। আমি জানতে পারি মোখলেস চাচা আর আরেকজন মিলে সালমানকে হত্যা করেছে, কিন্তু সেই আরেকজন কে এটা আমি জানতে পারিনি। তখন হায়দার চাচাকে হাত করি। উনিও নিজের প্রিয় স্ত্রী আকবরীর ব্যাপারে যে অপবাদ সেটি এখনও পর্যন্ত বিশ্বাস করেন না। উনি মনে করেন এর পেছনেও কিছু লুকিয়ে আছে, তাই তিনি আমার এক কথাতে রাজি হয়ে যান। এরপর ওই দিন মোখলেস চাচা গাছবাগানের দিকে যখন সেই খুনি লোকটার সাথে দেখা করে, তখন হায়দার চাচাই লুকিয়ে সব শুনছিল। আমি তাকে মোখলেস চাচার উপর নজর রাখতে পাঠিয়েছিলাম। ওই দিন রাতে হায়দার চাচা রাতে ফিরে এলে তার মুখ থেকে শুনতে পারি সব। মোখলেস চাচা আর চাদর মুড়ি দেওয়া একটা লোক, যার চেহারা দেখেনি হায়দার চাচা, ওরা মিলে গ্রামে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সব জানতে পারি আমরা। এরপর থেকে মোখলেস চাচার ওপর ঘৃণা জন্মায় আমার। তবে আমি জানতাম সালমান সবকিছুর শোধ নেবে, তাই অপেক্ষা করছিলাম। কিন্তু এরই মধ্যে তোমাকে আমার সন্দেহ হতে লাগলো, তাই তোমার পেছনেও হায়দার চাচাকে নজর রাখতে বলি। আজও ফোন কলে হায়দার চাচাকে বলেছিলাম তোমার উপর নজর রাখতে। এতটুকু বলার পর অথরা হাবিবার চোখের সামনে চুটকি বাজাতেই সে হুঁশে ফিরে আসে। আমরা বুঝতে পারি এতক্ষণ হাবিবা হিপনোটিজমের শিকার হয়েছিল। হাবিবা অথরার দিকে তাকিয়ে আছে। অথরা অভয় দিয়ে বলে, আমাকে বিশ্বাস করতে পারো, আমি খারাপ কেউ নই। তবে আমি কে তার সময় হলেই জানতে পারবে। তোমাকে ধন্যবাদ এত কিছু আমাকে জানানোর জন্য। হাবিবা বলে, আমি জানি না আপু তুমি কে, কিন্তু এতদিনে এতটুকু উপলব্ধি করেছি যে তুমি নিশ্চয়ই খুব ভালো একজন। অধরা মুচকি হেসে হাবিবার গালে হাত চেখে বলে, তুমিও মিষ্টি একটা মেয়ে, কিন্তু তোমার জন্য আমার ভীষণ মায়া হয়। অল্প বয়সে এত কষ্ট পাচ্ছ, ভালোবাসার মানুষটাকে হারিয়েছ। তোমার অনেক ধৈর্য আপু, তুমি এত কিছু সহ্য করে যাচ্ছ। তোমার জায়গায় আমি হলে কবেই সহ্য করতে না পেরে মরে যেতাম। হাবিবা বলে, কে বলেছে ভালোবাসার মানুষকে হারিয়ে মানুষ বাঁচতে পারে না? অবশ্যই পারে, শুধু হৃৎপিণ্ডে একটু নীল হুল ফুটে থাকে, যা ক্ষণে ক্ষণে হৃদয়ান্তে ব্যথার উৎপাত ঘটায়। এই ব্যথা আবার মাঝে মাঝে তীব্র থেকে তীব্রতর হয়, ব্যাস এতটুকুই। এদিকে সেহরিশ চোখ বন্ধ করে মন্ত্র জপ করে যাচ্ছে। হঠাৎ শোষো বাতাস বইতে লাগলো, গাছপালা সব জোরে জোরে নড়তে লাগলো, টিনের চালায় পাথর বর্ষণ হতে লাগলো। আকন্দ শেখ আর বাকিরা সবাই ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু সেহরিশ তার নিজের মতো মন্ত্র জপ করে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেলে আমরা দেখতে পাই সেহরিশ বসা থেকে হাওয়ায় ভাসতে থাকে। সেহরিশ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ঘিরে ধরেছেন উঠানে দাঁড়িয়ে থাকা সকলে। বাবর আজম বলেন, আমি আগে কইছিলাম তোমারে হেতে পারবো না, এখন দেখো কি জানি হয় পোলাটার। ওয়াসিম বলে, চাচা অপেক্ষা করেন, সেহরিশের হুঁশ ফিরলে জানা যাবে কি হয়েছিল তার সাথে। আকন্দ শেখ সমানে সেহরিশকে ডেকে চলেছেন। হায়দার গ্লাসে করে পানি নিয়ে এসেছে, সে অল্প অল্প করে সেহরিশের মুখে ছিটালো। সেহরিশ চোখ পিটপিট করে তাকায়। সেহরিশের জ্ঞান ফিরতে দেখে আকন্দ শেখ বলেন, বাবজান আপনি ঠিক আছেন তো? সেহরিশ উঠে বসে গা ছাড়তে ছাড়তে বলে, আমি ঠিক আছি চাচা, আপনি চিন্তা করবেন না। হাবিবা আর অধরা জানলা দিয়ে সব অবলোকন করছিল এতক্ষণ। অধরা বলে, দেখলে তো এই ব্যাটার দ্বারা কিচ্ছু হবে না, আমি আগেই কইছিলাম। হাবিবা শব্দ করে হাসে, তবে সে শব্দ ঘরের বাইরে যায় না। হাবিবার হাসি শুনে অধরা তার দিকে কৌতূহল নিয়ে তাকায়। হাবিবা ফিসফিস করে বলে, তুমি বেচারার ওপর এত খ্যাপা কেন বলো তো? এত রাগ কিসের তার ওপর? নাকি এর মধ্যেও অন্য কিছু আছে? বলো বলো। অধরা নাক ফুলিয়ে বলে, একদম হাসবি না ছোট, কি অন্য কিছু? ওই বেড়া একটা খাটাইস, আর সে কিছুই পারবে না করতে দেখিস। বলেই অধরা মুখ ঝামটা মেরে ঘর থেকে চলে যেতে নিলেই হাবিবা দুঃখের মধ্যেও অধরার বাচ্চামিতে খিলখিল করে হাসে। হাসির সাথে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে বলে, আচ্ছা বলো তো আপু, পৃথিবীতে সবচেয়ে কষ্টপূর্ণ বিষয় কি? অধরা দরজার কপাটে হাত রেখে বলে, মানুষ বড়ই বৈচিত্র্যময় প্রাণী। আমি বহু দেশ, বহু মহাদেশ, এমনকি পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি। আমি সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করেছি, মানুষ হয়ে জন্মানোর চেয়ে কঠিন আর কিছুই নেই। আমি বলবো তুমি একটা পাতিহাঁস হও, জোড়া বেঁধে প্যাক প্যাক করে স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘুরে বেড়াও, তবুও মানুষ হয়ে জন্মায়ও না। সেহরিশ এখনও মাটিতে বসে আছে, তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছেন আকন্দ শেখ, বাবর আজম, হায়দার, আশিক এবং গায়ের কিছু লোক। সেহরিশ সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, চাচা আপনারা দুজন আর ওয়াসিম ভাই আপনি ঘরে চলুন, আমি যা জানতে পেরেছি তা এখানে বলা ঠিক হবে না। বাবর আজম আর আকন্দ শেখ মুখ চাওয়াচাই করেন, এরপর বলেন, ঠিক আছে আহো ঘরে আহো। আমরা ফিরে যাব ফ্ল্যাশব্যাকে। সেহরিশ মন্ত্র পড়ার গতি বাড়িয়ে দিতেই সে হাওয়ায় ভাসমান হতে থাকে। নির্দিষ্ট একটা সীমায় সে ভাসমান অবস্থায় থেকে সে বর্তমান থেকে অতীতে যেতে থাকে, অতীত দর্শন করে।
সেহরিশের চোখে ভাসতে থাকে কাকতারুয়ার উৎপত্তি কিভাবে, কী কারণে এবং কেন। সবকিছু দেখতে দেখতে সে এসে থামে সালমানকে কলেজে পেটানোর দৃশ্যে। সালমানকে পিটিয়ে আধমরা করে রেখে হানিফ মাতব্বর বাড়িতে ফিরে এসে সব জানায় আকন্দ শেখকে। হাবিবাকে ময়নামতির ঘরে নিয়ে গেলে সালমান বলে, বড় বাবা, আরেকটা কথা কওনের আছে। কি হে? ওই সালমান হাবিবার ইজ্জত হরণের মতলব করতেছিল। আমি এইটা বুঝবার পাইরা আইস তাগো হাতে নাতে ধরছি। এরপরই আকন্দ শেখের মাথা গরম হয়ে যায়। তিনি আর রাগ সংবরণ করতে না পেরে হুকুম করেন সালমানকে ধরে আনার। এদিকে হানিফ মিথ্যা একটা কথা বলে শয়তানি হাসি দেয়। সেহরিশের চোখে সালমানকে বেধড়ক পেটানো থেকে শুরু করে রাতে তাকে হত্যার সিন। সালমানরা যখন মাতব্বর বাড়ি থেকে ফিরে আসছিল তখন সেই বিশাল দেহী লোকটা সালমানদের ঘর খোলা পেয়ে সালমানের খাটের নিচে লুকিয়ে পড়ে। রাতে যখন সালমান গভীর ঘুমে আচ্ছন্ন তখন সে খাটের নিচ থেকে বেরিয়ে এসে দরজা খুলে দেয়। তখন বাইরে মুখলেস অপেক্ষা করছিল। দরজা খুলতে মুখলেস ঘরে প্রবেশ করে। এরপর টেবিলের ওপর কালো পাথরের আংটিটা দেখতে পেয়ে মুখলেস ফিসফিস করে বলে, ওস্তাদ, এই দেখেন আমার আংটিটা এইখানে। বিশাল দেহী লোকটা বলে, তাড়াতাড়ি হাতে পিন্দা নে আর কাম শুরু কর। এরপর মুখলেস আংটি পরে নিতেই বিশাল দেহী লোকটা ইশারা করে। মুখলেস সালমানের পা চেপে ধরে আর বিশাল দেহী লোকটা তার মুখে বালিশ চাপা দেয়। সালমান হাত পা ছুটতে পারে না, আহত আর দুর্বল ছিল, তার উপর তাকে ধরে রেখেছিল তারা। একসময় সালমান ছটফট বন্ধ করলে তারা নিশ্চিত হয় সালমান মারা গেছে। এরপর তারা সালমানকে মারুইলের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে ঘর থেকে দ্রুত বের হয়ে যায়। হঠাৎ আওয়াজে রুকুর ঘুম ভাঙলে সে সালমানের কক্ষে আসে আর তাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার দেয়। সবকিছু পরিষ্কারভাবে সেহরিশের চোখের সামনে ভাসছিল। এরপর 2 বছর পর সালমানের ফিরে আসা থেকে এখন অবধি যা যা হয়েছে সব তার চোখে স্পষ্ট ভাসে। কিন্তু শেষ পর্যন্ত সেই আঘরের আস্তানা তার দৃষ্টিগোচর হয়। আঘরি ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলেন, বাঁচতে চাইলে এই গ্রাম ছেড়ে পালা, চিকালের প্রকোপ কাটানো বিষম দায়। বলেই হাতে থাকা সাদা পাউডারের মতো কিছু ফুঁক দিতেই সেহরিশ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দৃশ্য ফিরে আসে বর্তমানে। বাবর আজম, আকন্দ শেখ, ওয়াসিম এবং সেহরিশ একটা ঘরে মুখোমুখি বসে আছেন। আকন্দ শেখ আর বাবর আজম কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন সেহরিশের দিকে। সেহরিশ বলে, আমি যা যা দেখেছি তা সব আপনাদের বলবো, কিন্তু আমি যাদের কথা উল্লেখ করব তাদের আপনারা কিছু বলতে পারবেন না এই মুহূর্তে, বা তাদের পাকড়াও করার চেষ্টা করবেন না, নইলে হিতে বিপরীত হতে পারে। আমার সব কথা শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আকন্দ শেখ আর বাবর আজম একসাথে বলেন, ঠিক আছে বাজান, কও তুমি এখন। ওয়াসিমও মনোযোগ দেয় সেহরিশের দিকে। দৃশ্য চলে যায় বড় জমিনটার ওখানে। কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে আছে বিশাল দেহি চাদর মুড়ি দেওয়া লোকটা। সে রাগে গজগজ করতে করতে বলে, আমার ব্যবসা লাডে উড়েছস তুই, মুখলেস রে মারছস, হানিফ রে মারছস তুই, ওই আঘরিও আমারে ফিরাই দিছে, কইছে সাহায্য করত না, কিন্তু আমি তোরে ছাড়ব না, তোরে শেষ করে দিয়াম। বলে লোকটা কাকতারুয়াটি ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এরপর মাটিতে ভাঙাচোরা কাকতারুয়ার দিকে তাকিয়ে বলে, তুই নাকি জীবন্ত কাকতারুয়া, কই তুই এখন মার আমারে? তোর কোনো ক্ষমতা নাইকা, ফাও ফাও গ্যারামে ভয় দেখাইছস। আজকা তোর কাম তামাম করে দিলাম, এখন আমারও আমার পাপের রাজত্ব শুরু হইব। লোকটা আরও কিছু কথা বলে এবার সোজা চলে যায় আখ ক্ষেতের দিকে। আখ ক্ষেতে পেরিয়ে সে গাছ বাগানে প্রবেশ করে। দৃশ্য চলে যায় মাতব্বর বাড়িতে। আকন্দ শেখ আর বাবর আজম চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ওয়াসিমও অবাক হয়ে তাকিয়ে আছে। সেহরিশ বলে, হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। 3 বছর আগে গ্রামে যে কাকতারুয়ার প্রকোপ শুরু হয়েছিল সেটা আপনার ভাই ইমন শেখ ঘটিয়েছিল। আকন্দ শেখ বলেন, কিন্তু এইটা হতে পারে না, ইমন তো মইরা গেছে, তারে আমি। বলেই চুপ করে যান আকন্দ শেখ। আমতা আমতা করে বলেন, বাবজান, আপনার ভুল হইতেছে কোথাও, ইমন তো জীবিত নাই, এখন হে কেমনেই তা করব। বাবর আজমও সায় দিয়ে বললেন, হ বাবজান, ইমন তো 3 বছর আগে মরে গেছে কা। সেহরিশ বলে, সে মরেনি চাচা, সে বেঁচে আছে। বলেই দৃশ্য চলে যায় গাছ বাগানে। বিশাল দেহী লোকটা হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে তাকালে সে চমকে উঠে বলে, তুই? আমরা দেখতে পাই কাকতারুয়া তার সামনে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে। রাগে তার শরীর গজগজ করছে। হ্যাঁ আমি চাচা, কেন বিশ্বাস হইতেছে না আমনের? কস কি, তোর নেই মাত্র ভাঙ্গা আইলাম। তুই কেডা, হাসা করে ক। আমি তো শিওর তুই ওই কাকতারুয়া না, কাকতারুয়ার আড়ালে অন্য কেউ। ক তুই কেডা? আপনি ঠিক ধরছেন চাচা, ওই কাকতারুয়া আমি না। যে কাকতারুয়া নিরীহ মানুষকে খুন করত, মা বোনদের ইজ্জত হরণ করত, কবর থেকে লাশ উঠিয়ে অর্গান পাচার করত, এমনকি তাদের দেহ কেমিক্যালে গলিয়ে কঙ্কালটাও পাচার করে দিত, সে কাকতারুয়া আমি না। সে তো আপনি ছিলেন,
কিন্তু এখন যে কাকতারুয়াকে দেখছেন সে হলো দুষ্টুদের জম, দুর্বলের সাথী, পাপীদের জল্লাদ। আর এই কাকতারুয়া আর কেউ নয়, আপনারা যাকে নিজ হাতে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছেন সে সালমান। বলতেই কাকতারুয়া চেহারা ঝলকানিতে সালমানের চেহারা ভেসে ওঠে, আবারও কাকতারুয়ার চেহারা হয়। লোকটা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, সালমান তুই বাচ্চা আসস? না চাচা, আমি কেমনে বাঁচব? বালিশ চাপা দিয়ে ফেলে রাখলেও ঠিক ছিল। আমাকে তো ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছেন, তাই আর বাঁচতে পারলাম না। লোকটা গজগজ করতে করতে বলে, তোরে আগেও মারছি, এখনও খতম করাম। তুই বাচ্চা থাকতেও আমার কামে বেড়া দিছস, তোর লাইগা আমার লস হয়েছে। তুই গ্রামের পাহারা বয়াইছস, এরপর নিজে নিজে একলা একলা গ্রামে ঘুরছস। তোর লাইগা আমি শান্তিতে কাম করতে পারি নাই, তাই তোরে খতম করছি। আর আজকাও তুই আমার কামে বেড়া দিতেছস, এখনও তোরে খতম করাম বলে চাদর হাত দিয়ে উড়িয়ে ফেলে দেয় লোকটা। আমরা দেখতে পাই আকন্দ শেখের ছোট ভাই ইমন শেখ বিশাল দেহী লোকটা, সে তেরে যায় সালমানের দিকে। দৃশ্য ফিরে আসে মাতব্বর বাড়িতে। আকন্দ শেখ আর বাবর আজম এখনও বিশ্বাস করতে পারছেন না ইমন বেঁচে আছে। সেহরিশ বলে, আকন্দ আঙ্কেল, আপনি বলুন আপনি কেন ইমনকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন? আকন্দ শেখ ভেজা কণ্ঠে বলেন, আমি আমার বোন রোকেয়া, মেজো ভাই মুকুল আর ছোট ভাই ইমন, এই নিয়ে আমগো পরিবার আসিল। আম্মা মইরা গেছিল ছোট ভাই ইমনের জন্ম দেবার কালে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমগো আব্বা মৃত্যু সজ্জায়। তিনি মইরা যাওয়ানোর সময় ইমন আর মুকুল শুরু আসিল। আব্বাই আমার হাতে তাগো তুইলা দিয়া কইছে, কোনো সময় যেন তাগো কোনো কিছুর কমতি না হয়। তাগো উপরে বিপদ আহনের আগে যেন আমি তাগো সামনে ঢাল হইয়া দাঁড়াই। আমগো দিন ভালোই কাটতাছিল। আমি বিয়ার উপযুক্ত হইলে বিয়া করি। রোকেয়ারে বিয়া দেই ভালা করে। মুকুল আর ইমন তখন কিছুটা বড় আসিল। এরপর মুকুল কিছুটা উপযুক্ত হইলে পাশের গ্রামের সালেহা বানুর সাথে তার বিবাহ দেই। মুকুল আসিল আমার ডাইন হাত, আমি যেমনে কইতাম এমনে চলত। কিন্তু তার বিপরীত আসিল ইমন। হে খারাপ সঙ্গে মিশা খারাপ কাজে জড়িত হইয়া যায়। সারাদিন নেশার মধ্যে ডুবা থাকত, রাত হইলে আকাম কুকাম কইরা বেড়াইত। গ্রামে তার জন্য কোনো মাইয়া সুরক্ষিত আসিল না। আমিও অনেকবার বিচার করছি, গাছের লগে বাইন্দা মারছি, হ্যাঁ সুদ যায় নাই। একদিন বিকালে ময়নামতি মানে আমার স্ত্রী বিকালে উঠান ঝাড় দিতেছিল। হে আইসা তারে পেছন দিক থেকে জাপটায় ধরছে। দস্তাদস্তির এক পর্যায়ে ময়নামতি মাটিত পড়ে গেছে। আর তখনই গরুর জন্য ঘাস কাটটা হায়দার বাড়িতে এসেছিল। হ্যাঁ দীক্ষা ঘাস ফালায় ইমনরে ধৈরা সরায়। ইমন তখন নেশায় পুরা ডুব্বা আসিল। এরপরে আমি তারে গাছত বাইন্দা আবারও পিড়াইছি, কিন্তু তার শিক্ষা হয় নাই। এই 2 দিন পরে গ্রামের এক মাইয়ারে ধর্ষণ করছে। সেই মাইয়া গলায় দড়ি দিয়া মরে গেছে। আমার আর সহ্য হয় নাই। আমি কোডিন একটা সিদ্ধান্ত নিলাম। মুকলেসটা একটা রূপার আংটি আর কিছু টেহা দিয়া কইলাম, ইমনের মাইরা কাকতারুয়া আছে না, বড় জমিনদার ওইখানে ফালাইয়া দিস। খবরদার সাবধানে করবি, যেন কেউ কিছু না বুঝে। আর তুইও কেড়ে কইলে কিন্তু আমার থেকে খারাপ আর কিছু হইতো না। মুকলেস জবাবে বলে, বড় সাহেব, আমনের লাইগা জান হাজির। আপনি চিন্তা করেন না, আমি সব কাম ঠিকঠাক মতো কইরা দিব। এরপর দিন হঠাৎ কইরা আমার মেজো ভাই মুকুল হায়দারের বউ নিয়া পালায় যায়। আমি লজ্জায় অপমানে মুখ দেখাইতে পারতাছিলাম না। হাতের সিঁড়িতে সাপ সাপ লেখা গেছে সব। এরপর 2টা দিন পরে ইমন গুম হইয়া যায়। আমার আর বুঝতে দেরি লয় না এইটা মুকলেস করছে। মুকলেস আমার রাইতাইয়া কইছে, বড় সাহেব কাম হইয়া গেছে, এখন খালি সময় দীক্ষা লাশ থুয়ামো। এরপর 3 দিন পর লাশ বড় জমিনে মিলে ইমনের। মুখের যে অবস্থা ছিল চেনার কোনো উপায় ছিল না। থানার বড়বাবু লাশ ময়নাতদন্ত করাইয়া কইছে এইটাই ইমন। আমি তো আগেই জানতাম, কিন্তু পরে শিওর হইলাম আরো। এতটুকু বলে থামেন আকন্দ শেখ। বাবর আজম আর ওয়াসিম বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছেন আকন্দ শেখের দিকে।